না ইয়ে তো না না প্রথম আস্তে ইস্যুটা নিয়ে আমরা একটা আবেদন লিখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। উনি উত্তর দেবেন, আপনারা স্কোপ দেন যে আমরা এই হাউসের একটা জয়েন্ট লেজিসলেটিভ কমিটি আমরা এটা তৈরি করে আমরা হেল্প করতে চাইছি টু ফাইন্ড আউট অ্যান্ড সাবমিট এ রিপোর্ট টু হিম ফর ইউ টু টেক নেসেসারি স্টেপস। তো উনি আমার বিশ্বাস he is not here to suppress all the wrongdoings.
He is here to rectify whosoever does wrong. কাজেই আমার বিশ্বাস উনি এটার অনুমোদন দেবেন এবং হাউসে একটা জয়েন্ট লেজিসলেচার কমিটি সবগুলো দল পার্টি এন্ড পাওয়ার ট্রেজারি বেঞ্চ অপোজিশন পার্টি যারা রয়েছে তাদেরকে মিলে আমরা একটা কমিটি করে এই যে বিষয়গুলো এগুলো উত্থাপন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজে একটা সাবমিটেড রিপোর্ট টু দ্য অনারেবল চিফ মিনিস্টার ফর হিম টু অ্যাক্ট অ্যাকর্ডিং উই ক্যান হেল্প হিম ইন দিস। আমার বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে নিশ্চয়ই উনি জানাবেন এবং সম্মতি দেবেন। যখন দেবেন তখন দেবেন তো দেবেন না ধরুন মানে এখনই দিতে বলবার কথা না, উনি সমাবর্তন বলবেন যদি বলেন, আমি জানি না। না ঠিক আছে, এটা তো যদি না দেয় এক্ষুনি উনি এটাও বলুন না, আপনি ওনাকে স্কোপ দিন না। আমরা একটা প্রস্তাব রেখেছি ওনাকে, either he is to say no or he is to say okay. He will say no or I am trying, I am looking. বলবেন কি বলা, it is his prerogative. Let's wait. আমরা অন্য কাজগুলো আগে না হাউস থেকে করতো স্যার, মানে স্পিকার স্যার একটা সময়তে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ওতে আমার আপত্তি কি বলেছিলেন তিনি একটা সময়তে। ঠিক আছে, উনি তো মানে গররাজি তা না, আপনি হাউস থেকে এটা করে দিন। আমি থাকবেন মাই প্রেরোগেটিভ, হ্যাঁ এটা করে দিন, তাহলে ভালো হবে। এই যে ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে যে সন্দেহ, ঠিক আছে হলো ওনাকে বিবেচনা করতে দিন, সাহায্য করবে, ওনাকে বিবেচনা হবে, হসপিটাল বিবেচনা করতে দিন। অনুমোদন পেয়েছে চলো ভালো, কিন্তু সেই ভালোর মধ্যে যাতে কোনো রকম খারাপ না হয়। আপনারা যেটা বলতে চাইছেন বারবার সবাই বুঝেছে, ওনাকে বিবেচনা করতে দিন, লেট হিম থিংক। ঠিক আছে, না প্রচের পর ফার্দার এলেন না, আমি বলছি না আমি বিবেচনা করলে ওই এগুলো পজিটিভ আর নেগেটিভ আমি কেমনে বলবো? না 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 আপনি তো করতে পারবেন, আপনি পারবেন না না বারবার বলছি তো। আপনার দাবি করেছেন মুখ্যমন্ত্রী যদি না বলে উনি কি বলতে পারবেন? না না উনি কিভাবে কমিটি করে দেবে? স্পিকার পারবেন? বুঝেছি, আপত্তি বলেছেন তিনি, আমি যদি ভুল শুনে না থাকি, আপনি নিশ্চয় শুনেছেন, তাহলে অসুবিধাটা কি? হোয়াট ইজ রং? ইফ ইউ আর ট্রান্সপারেন্ট, এটাও সাথে বলেছে ইউ আর ট্রান্সপারেন্ট, আপত্তি নেই, যদি প্রয়োজন দেখা যাবে না, কিন্তু এখনই করতে হবে এটা বলা। আপনারা যদি ট্রান্সপারেন্ট কি, তা আপনারা এতে অসম্মতি জানানো মানেই তো আরেক দিক থেকে সন্দেহ জাগিয়ে দিচ্ছেন। না ঠিক আছে, ট্রান্সপারেন্ট, আমরা দেখি ইফ ইউ আর ট্রান্সপারেন্ট ইউ শুড কনফার্ম। আমরা নেক্সট সেশনে যাচ্ছি প্লিজ। না আমরা বলে যাবো কিন্তু এরপরে, না আমি জানি না এরপরে, না আমি বলবো কিন্তু দ্বিতীয় দৃষ্টি আকর্ষণের নোটিশের যোগ মাননীয় সদস্য সুদীপ সরকার, শ্রী নয়ন সরকার মহোদয়। নোটিশটি বিষয়বস্তু হলো সম্প্রতি গন্ডছড়ায় একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে একজন নিরীহ যুবকের খুন হয়ে ঘটনা পরবর্তী সময় দেশ শতাধিক বাড়িঘরে আক্রমণ, লুটপাট, অগ্নিসংযোগ ইত্যাদি সম্পর্কে আমি এখন উক্ত দৃষ্টি আকর্ষণের নোটিশের উপরে বিবৃতি প্রদানের জন্য স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওই যে স্বরাষ্ট্র দপ্তরের আপনি বিবৃতি দেবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে একটা কলিং অ্যাটেনশন ম্যাটার এসছে এবং সেটা উঠিয়েছেন শ্রী সুদীপ সরকার অনারেবল এমএলএ, শ্রী নয়ন সরকার অনারেবল এমএলএ। বিগত 7ই জুলাই 2024 ইংরেজি তারিখে গন্ডাছড়া মহকুমা অন্তর্গত 30 কার্ড আনন্দ মেলা উৎসব প্রাঙ্গণে কিছু অজনজাতি দুর্বৃত্ত কর্তৃক স্থানীয় জৈনক জনজাতি যুবক পরমেশ্বর রিয়ামের উপর 19 বছর তার দৈহিক আক্রমণের ঘটনা সংঘটিত হয়। ঘটনার সূত্রপাতে জানা যায় যে যুবকের আক্রান্তের ঘটনাটি একটি মানসিক ভারসাম্যহীন জনজাতি যুবককে স্থানীয় কিছু
ও জনজাতির দুর্বৃত্তদের হেনস্থার হাত থেকে প্রতিহত করার প্রসঙ্গ। ঘটনাস্থলে পরমেশ্বর রিয়াং, তার বয়স 19, গুরুতরভাবে আক্রান্ত হলে স্থানীয় পুলিশের তৎপরতা তাকে নিকটতম গন্ডাছড়া হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে আগরতলাস্থিত জিবিপি লে করে হাসপাতালে দেন, স্থানান্তরিত লে করা লে হয়। লে করে দেবেন বাস, ওকে। তৃতীয় দৃষ্টি আকর্ষণ ব্যক্তিগত অনুমতি সেই পাড়াওয়ালা জামাতিয়া নোটিশটির বিষয়বস্তু হলো 28শে মার্চ 2000 তারিখ রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি বলে 9টি দপ্তর জেলা স্তরের টিটিএডিসি এটা লে হয়ে যাবে হাতে হস্ত করার জন্য সরকারের প্রয়োজন নেওয়া সম্পর্কে এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ বিষয়ে বিবৃতি প্রদানের জন্য উপজাতি কল্যাণ মন্ত্রীর উপর মানবতাকে অনুরোধ করছি। লে করে দেন মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি লে করে দেবেন। লে লে লে। মাননীয় স্পিকার স্যার, লে করে দিচ্ছি। একটু লে করে দেন। হ্যাঁ তাহলে বলুন, আপনি বলুন মাননীয় উপজাতি মন্ত্রী মহোদয়, আপনি বলুন, আপনি বলুন। লে করে দিচ্ছি স্যার। ঠিক আছে, পরে পাঠালাল বাবু, পাঠালাল বাবু, এই আলোচনাটা খুবই দরকার, ইম্পর্টেন্ট। তো আমার অনুরোধ থাকবে আপনার কাছে যেন লে না করেন। বিকাশ বাবু, মাননীয় আপনি বলুন না, আপনার তথ্য আছে, বলুন বলুন। মাননীয় স্পিকার স্যার, এটা পাঠানলাল জামাতিয়া এনেছেন, উনি বলুন, উনি পয়েন্ট অফ ক্লারিফিকেশন করুন। উনি দরকার লাগলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী উপজাতি বলুন। জনগোষ্ঠী অর্থ সামাজিক উন্নয়ন তথা ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সশক্ত এবং জনজাতিদের উন্নয়নমূলক কর্মসূচিকে সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়ন করছে। রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে জনজাতি অধ্যুষিত অঞ্চলে সামাজিক এবং আর্থিক পরিকাঠামো রাজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত 28শে মার্চ 2000 সনে রাজ্য সরকার বিজ্ঞপ্তি মোতাবেক টিটিএডিসির হাতে নিম্নলিখিত 9টি দপ্তরের ক্ষমতা ও কার্যভার হস্তান্তর করা হয়। 1 নম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, 2 নম্বর শিক্ষা দপ্তর, 3 নম্বর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, 4 নম্বর কৃষি ও উদ্যান দপ্তর, 5 নম্বর মৎস্য দপ্তর, 6 নম্বর পূর্ত দপ্তর, 7 নম্বর বিদ্যুৎ দপ্তর, 8 নম্বর গ্রাম উন্নয়ন দপ্তর, 9 নম্বর গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তর। পরবর্তীতে সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে 27শে জুলাই 2010 টিটিএডিসির হাতে 14টি দপ্তরের মেয়াদ। দপ্তরের যেমন 1 নম্বর কৃষি দপ্তর, 2 নম্বর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, 3 নম্বর মৎস্য দপ্তর, 4 নম্বর পূর্ত দপ্তর জল সম্পদ, 5 নম্বর বিদ্যালয় দপ্তর, 6 নম্বর শিক্ষা দপ্তর সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ, 7 নম্বর সমবায় দপ্তর, 8 নম্বর বন দপ্তর, 9 নম্বর গ্রাম উন্নয়ন দপ্তর, 10 নম্বর গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তর, 11 নম্বর তথ্য সংস্কৃতি দপ্তর, 12 নম্বর স্বাস্থ্য দপ্তর, 13 নম্বর উদ্যান দপ্তর, 14 নম্বর ট্যুরিজম দপ্তর। নিম্নলিখিত বিষয় সাবজেক্টগুলি হস্তান্তর করা হয়েছে। সত্য তহসিলে এলাকার মধ্যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়, উত্তর ঊনকোটি ও দলাই জেলার উচ্চ প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে উত্তর ও দলাই জেলার আইসিডিএস প্রকল্প, উপস্বাস্থ্য কেন্দ্র, সাব ডিভিশনাল তথ্য ও সাংস্কৃতিক অফিস এবং ব্লক তথ্য সাংস্কৃতিক অফিস এবং তথ্য কেন্দ্র, ফরেস্ট রেঞ্জ ও ফরেস্ট বিট অফিস, কৃষি সাব ডিভিশন এবং উদ্যান পালন সাব ডিভিশন অফিস, মৎস্য সাব ডিভিশন অফিস, টিটিএডিসি এলাকায় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফিস, পশু চিকিৎসা হাসপাতাল,
পশু ডিসপেন্সারি ও উপস্বাস্থ্য কেন্দ্র, ব্লক স্তরের ব্রডার হাউস, শুকরের খামার এবং পোলট্রি খামার। এখানে আরও উল্লেখ করা যাচ্ছে যে রাজ্য সরকারের অনুমোদিত বাজেট অনুসারে রাজ্য সরকারের অধীনস্থ দপ্তর যথা সমাজ শিক্ষা, সমাজ কল্যাণ দপ্তর, জনজাতি কল্যাণ দপ্তর, বন দপ্তর, পূর্ত দপ্তর আরএনবি, তথ্য সংস্কৃতি দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, কৃষি দপ্তর, শিক্ষা দপ্তর, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, সমবায় দপ্তর, মৎস্য দপ্তর, হস্তশিল্প ও রেশম চাষ, তাঁত শিল্প দপ্তর, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর এবং আরডি পঞ্চায়েত দপ্তর থেকে টিটিএডিসিকে অর্থ প্রদান করা হয় বেতন ও উন্নয়নমূলক কাজের জন্য। টিটিএডিসি এলাকার বসবাসকারী জনগোষ্ঠীর অধিক স্বায়ত্তশাসন তথা টিটিএডিসি এলাকার উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 2021 ইতিমধ্যে রাজ্য সরকারের অনুমোদন ক্রমে গেজেট নোটিফিকেশন 19 ফেব্রুয়ারি 2021 হয়েছে। ভারতের সংবিধানের ষষ্ঠ তহসিল এলাকায় বিভিন্ন স্বশাসিত জেলা পরিষদগুলির সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যে খসড়া সংবিধান 125তম সংশোধনী বিল 2019 সংসদে উপস্থাপন করেছেন। ষষ্ঠ তহসিল এলাকায় অন্তর্ভুক্ত উত্তর পূর্বাঞ্চলের স্বশাসিত জেলা পরিষদগুলিকে আরও অধিক ক্ষমতা প্রদানের মাধ্যমে এলাকাগুলির সার্বিক বিকাশের সুনিশ্চিত করার লক্ষ্যে সংসদে উপস্থিত উক্ত খসড়া বিলের মূল প্রস্তাবের সকল বিষয়গুলির উপরই রাজ্য সরকারের ইতিমধ্যে সম্মানিত জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি যথা ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের বর্তমান আসন সংখ্যা 30 থেকে বাড়িয়ে 50 করা, ব্লক কাউন্সিল চালু করা, জমি ও সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত ক্ষমতা প্রদান, আইন তৈরি করার জন্য নর্থ কাছাড় হিলস অটোনমাস কাউন্সিল ও কার্বি আংলং অটোনমাস কাউন্সিলের মতো অতিরিক্ত ক্ষমতা প্রদান সংক্রান্ত বিষয়গুলি রয়েছে। সেই সঙ্গে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের বর্তমান নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার প্রস্তাব রয়েছে। বেলা হাম বছর Point of clarification, Honorable Speaker, sir. আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি জাস্ট অ্যাজ পার নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন অন 28 মার্চ 2000 ওখানে ক্লিয়ারলি লেখা আছে যে দ্য গভর্নর অফ ত্রিপুরা ইজ প্লিজ টু অ্যাসাইন দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অ্যাজ মেনশন বিলো টু দ্য Tripura Tribal Areas Autonomous District Council and all to its various bodies at district, block and village level with a view to enable them to function as vibrant institutions of self-government. এখানে 9টা দপ্তরের কথা বলা হয়েছে। এর মধ্যে এখন যেমন 1 নম্বরে আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইনক্লুডিং হর্টিকালচার, ফিশারিজ, Animal Resource Development Department, Education Department, PWD, Power Department, Health and Family Welfare, Art Department and RD Panchayat. এখন আমি মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে জানতে চাইব কি এই 9টার মধ্যে অ্যাজ পার নোটিফিকেশন কতটুকু কার্যকর করা হয়েছে বা এক্সিকিউশন হয়েছে। কারণ আমি এখানে একটা লাইন পরে আমি জাস্ট বুঝতে পারলাম কি যেমন এডুকেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখানে ক্লিয়ারলি লেখা আছে যে ফাংশনাল এম্পাওয়ারমেন্টের মধ্যে একটা পয়েন্ট আছে ট্রান্সফার অফ পাওয়ার অফ সুপারভিশন অফ অল প্রাইমারি স্কুলস
Balwadi ICDS and adult education centers to the village level ADC body. Similarly, transfer of power of supervision of senior basic SB school, high schools and higher secondary schools. এই নোটিফিকেশনের মাধ্যমে আমি যা জানলাম কি এডিসির মধ্যে যতগুলি ফ্রম প্রাইমারি টু হায়ার সেকেন্ডারি স্কুলসগুলি আছে ওইগুলি উইল বি ইউটিলাইজড বাই এডিসি গভর্নমেন্ট। তো সেই অনুসারে আমি দেখতে পেলাম কোনো জায়গাতে শুধুমাত্র প্রাইমারি স্কুল অবধি আর কোনো জায়গাতে বোধহয় এসবি স্কুল অবধি এডিসির দ্বারা পরিচালিত এবং কন্ট্রোল। তো আপনার মাধ্যমে আমি ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে এটাই আবেদন রাখবো যেন এই যে নোটিফিকেশনের মধ্যে ফুললি যেন 100% এক্সিকিউশন হয়, এই আবেদনটুকু আমি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। মন্ত্রী মহোদয়, এটা স্যার মাননীয় স্পিকার স্যার এটা দেখা হবে। চতুর্থ দৃষ্টি তৃতীয় আপনার মাইকটা হ্যাঁ, এডিসি এলাকাতে যে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন আছে, যার মাধ্যমে আইসিডিএস প্রকল্পগুলি যে রূপায়ণ হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে ধলাই এবং নর্থ ডিস্ট্রিক্টের মধ্যেই সীমাবদ্ধ আছে। সারা এডিসি এলাকাতে সেগুলি রূপায়ণ হচ্ছে না, আমার এডিসির মাধ্যমে রূপায়ণ হচ্ছে না। এই কারণেই কিন্তু এই সম্পর্কে একটা কলিং অ্যাটেনশন আনা হয়েছে। ঠিক সেইভাবে এগ্রিকালচার, ঠিক সেইভাবে যদি আমরা বলি, যদিও পিডাব্লিউডি ফিশারি, পিডাব্লিউডিতে আমি বলতে চাই যেহেতু উনি অর্থের ব্যাপারটাও বলেছেন, পিডাব্লিউডিতে আমি যেহেতু পিডাব্লিউডি ছিলাম, প্রায় 1100 কিলোমিটারের মতো রাস্তা আছে। 11টা না 1100, তার মধ্যে 400-450 কিলোমিটার যেটা অল ওয়েদার রুট এবং বাকিটা ব্রিক সলিং রাস্তা মোস্টলি। আর ব্রিক সলিং রাস্তা আপনারা জানেন সেটা অল ওয়েদার রুট না। এবং যে অর্থ প্রদান করা হয় 6 কোটি বা 6.5, 6.75, এইবার বোধহয় 6.75 দেওয়া হচ্ছে। এডিসি এটা নিয়ে মানে আপনারা অলরেডি জেনে গেছেন এই হাউসের মাধ্যমে, মাননীয় মন্ত্রী সুশান্ত বাবু না কে জানি বলেছিলেন গতকালকে যে 1 কিলোমিটার রাস্তা করতে 1 কোটি টাকা লাগে। এডিসি 6 কোটি বা 7 কোটি টাকা দিয়ে কি রাস্তা তৈরি করবে? তো এই যে অবস্থা এডিসি, এই যে নোটিফিকেশনের মাধ্যমে যেটা দপ্তরগুলিকে দেওয়া হয়েছে অর্ধেক, কোনোটা কোয়ার্টার, পুরা দপ্তরগুলি প্রদান করা হোক, এইটাই আমাদের আবেদন থাকবে আমাদের সরকারের কাছে। ধন্যবাদ। ঠিক আছে। Orang Speaker, ang nini bisitui, Orang Tribal Welfare Minister ni thaniyo koinane naiyo, tai abong ni hapang no, ADC no taibo empowered khainani, ADC amsa ini borong no, socially, economically, culturally, taibo update khainani bagui, সংবিধান সংশোধন খাইই বরং তাইব পাওয়ার এফারজাং নাই আবনি লগে ফান আবং নাই আবনি বাগৈ এডিসি চাংমনি হইতেন আপনি সিমিন কারণ এডিসি কোতাল কাইসা সিস্টেম কনস্টিটিউশনাল একটা বডি তরক খাইই কিছু ডিপার্টমেন্ট ইয়াপার জারখা
tabungno je boromganang korne adong samani je social welfare, forest, agriculture, amti kichu department whole of Tripura Miyafano ADC amche bishingono kichu division kichu subdivision yafar zakha. Now they are ADC also very much experienced on that, how to run all these subjects. Inkai tabo je I 9 department ko sajak abo bo dorani bisingtui bofroni bisingtui abu ya parjam tai kaisa tini private member resolution tongo orobo nichoi taibu kokong nai tabok jehetu ei calling attention abuni bisingo abo specific haya boromganang tribal affairs minister ba oro boromganang montri obratongo kisa abo saklai khai chini not only with the members of this house, whole the population of the state, they will be happy on that. Boromganang Speaker sir, sini LP sahib je saka je Noita Dr. Edisino ni bagai Noita Dr. to already 28 মার্চ 2000 সন রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মোতাবেক টিটিডিএডিসির হাতে নিম্নলিখিত 9টি দপ্তরের ক্ষমতা ও কার্যভার হস্তান্তর করা হয়। অলরেডি সাইপিকা বরমগানাং এলপি সাহেব তাই যত ত্রিপুরা হাসতেও হুঁয়াফুন যেমন উত্তর ত্রিপুরা ঊনকোটি ধলাই উজাকা রগ অলরেডি বরং ইয়াফারি জাকা ম আমনবো সাইমানো যে চিনি সরকার जों काहामवान सुबो चिनी एडीसी उन्नत इंगिया हाय हास्तेबो उन्नत इंगिया मजतनो साइमनो आबानो बागानो चिनी मोदी जिनि नेतृत्व जों जखन सरकार फायका जों 125तम संशोधन बिल प्रस्तावनो पास खायै 2019 म संसद पाठक जागोन आमनिबो साइबो ताई ताबो बर्तमान टीटीएडीसी 30 टा आसन दङ 28 टा इलेक्शन दङ ताई 2 टा नमिनेटेड गभर्नर बयंग ताबो चिनि सरकार म प्रस्थानमा चिनि जनप्रिय मुख्यमंत्री मानिक साहजिनि नेतृत्व 30 टानि बिसिंग मनो 50 टा खायनायनि बागै मबो साख्लायरि जाका म खायजांनाय आबानो बागैनो जोंनि जनप्रिय मुख्यमंत्रीनो बेले बेले हामबायनो कारण बनायो जोंनि जे त्रिपुरा हास्टेनि जनजाति दङ आगाबै थांनायनि बागै जोंनि बर' रावनि बागै 35 बছर जे सीपीएम सरकार जे खायमैया ताबो जोंनि एडीसीनि बिसिंथि खायै जों खायनानै थांदोंगो मननो आबानो मोदीजोंबो हामबायाफोरो दा जोंनि जनप्रिय मुख्यमंत्रीनोबो बेला बेला हामबायाफोरो बेला बेला हामबाय अब सबाई बुझाর জন্য বাংলাতে বলছি Point of clarification, sir. না Actor, please. দুটো হয়ে গেছে মাননীয় স্পিকার স্যার না, no, না no, স্যার please. মন্ত্রীর উত্তর যদি না ঠিক আছে অসম্পূর্ণ এটা ঠিক আছে Please, sir. না স্যার তিনটা হয়ে গেছে প্লিজ আমি কিছু জানতে চাই। আমি শুধু পাঠানো ওটা বলবো পাঠানো আপনি বলুন পাঠানো আপনি Thank you so much, sir. Honorable Speaker, না sir. আপনি ইয়াটা এনেছেন আপনি বলুন পাঠানো Belaikana hambai sin Honorable Speaker, sir, no? Jorani mani bagai. Ang borom ganang sini Montri Thani Sengna Musubo. Je Noita Department ni bisingo Tripura je edisi area go partially
কিছু কিছু জায়গা মানে পার্টলি एग्जीक्यूशन दंग कोनो कोनो जागा खाइजे गया आंखे वो जे बाद बाकी तंगमानि न पफ्रोब खाइजेनाय अब आं बिनि थाखाय सिनामसु कारण आं साक्षाबो बिश्वास खायो चिनि मोदी जिनि जे स्लोगान न सबका साथ सबका विकास गे एडिशनल कारिबो त्रिपुरा राज्य बा चिनि भारतवर्ष सबका विकास अंगै माया हाइनि बागैनो मोदी जिना कइतो चाव ते चिनि ऑनरेबल और जगह चीफ मिनिस्टर साहब न आं बेलाय बेलायखनो कइतो चाव बनि नेतृत्वे खा खाइबो इमिडिएटली नब एग्जीक्यूशन नाय हनै खेते बफ्रोबा अबनो एग्जीक्यूशन खाइजेनाय माननीय मंत्री थानि आम किसा सिनामसु हामबाय বলুন মাননীয় মন্ত্রী মহোদয়। माननीय स्पीकर साहब जे चिनी एमएलए साहेब जे प्रश्न खाइमनि म जों कैबिनेट आलोचना खालायनि सर बेलाय हामबाय। চতুর্থ দৃষ্টি আকর্ষণ উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী ভগবান দাস চন্দ্র দাস মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল কুমারঘাট বিধানসভা কেন্দ্রের জনস্বার্থে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তরের রাত্রিকালীন পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশের উপরে বিবৃতি প্রদান করার জন্য বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কলিং অ্যাটেনশন এনেছেন ভগবান চন্দ্র দাস মাননীয় বিধায়ক। কুমারঘাট বিধানসভা কেন্দ্রের জনস্বার্থে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তরের রাত্রিকালীন পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে স্যার, কুমারঘাট এলাকার পাবিয়াছড়া বিধানসভা সম্পূর্ণ এলাকা বিদ্যুৎ নিগমের কুমারঘাট ইলেকট্রিক্যাল সাবডিভিশন এবং পেচারতল ইলেকট্রিক্যাল সাবডিভিশন থেকে বিদ্যুৎ বিতরণ করা হয়। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে জনস্বার্থে রাত্রিকালীন নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তর বিগত 24 জুলাই, আগে ছিল না, 24 জুলাই 2024 থেকেই রাত্রিকালীন পরিষেবা চালু করে দিয়েছে। এই পরিষেবা অব্যাহত রাখতে উভয় কুমারঘাট ইলেকট্রিক্যাল সাবডিভিশন এবং পেচারতল ইলেকট্রিক্যাল সাবডিভিশনে অতিরিক্ত 3 জন কর্মী ও একটি অতিরিক্ত গাড়ি দিয়ে এই রাত্রিকালীন পরিষেবা চলছে। বর্তমানে বিদ্যুৎ নিগমের অধীনে 67টি ইলেকট্রিক্যাল সাবডিভিশন অফিস আছে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড মোট 13টি সাবডিভিশনে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা আগে থেকে ছিল। বিগত জুলাই মাসের শেষের দিনগুলিতে 24শে জুলাই থেকে 19শে জুলাইয়ের মধ্যে সারা রাজ্যে নিগমের মোট 54টি বিভিন্ন ইলেকট্রিক্যাল সাবডিভিশন বর্ষাকালে দুর্যোগ মোকাবেলার জন্য রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা চালু করা হয়েছে। এই নাইট ব্যাচের পরিষেবার জন্য প্রতি ব্যাচে 3 জন করে অতিরিক্ত কর্মী নিয়োগ সহ সাবডিভিশনগুলির জন্য একটি করে অতিরিক্ত গাড়ি নেওয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া দুর্যোগের দিনগুলিতে এই নাইট ব্যাচের পরিষেবা উল্লেখযোগ্য ছিল। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন অধ্যক্ষ মহোদয়, আমাদের সাথে জানা রয়েছে যে কুমারঘাট বিদ্যুৎ অফিসে রাত্রিকালীন পরিষেবার জন্যে নাইট শিফট সেখানে নিয়োগ করা হয়েছে। তারপরেও আমি সেই বিষয়টা দৃষ্টি আকর্ষণে এনেছি এর জন্যই যে কুমারঘাট বিদ্যুৎ অফিসের যে তার যে ভৌগোলিক অবস্থানটা একটু ক্রিটিক্যাল রয়েছে এবং একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সেটা রয়েছে, বড় পরিসরে। আমাদের এখানে একটা বড় অংশ জনজাতি অধ্যুষিত এলাকা রয়েছে, প্রায় 5টি এডিসি ভিলেজ রয়েছে এবং 9টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো পাবলিকে মাঝে মধ্যে যখন এই বিদ্যুতে বিভ্রান্তি দেখা যায় তখন অফিসে যায় এবং বিভিন্ন ধরনের তাদের একটু উচ্চবাচ্য শেখানো হয় এবং স্বাভাবিক কারণেই কখনো কখনো পুলিশের দ্বারস্থ হয় এবং আমাকেও ফোন করে। আসলে বিষয়টা হচ্ছে কি, প্রথমত হচ্ছে যে অস্থায়ীভাবে যাদেরকে নিয়োগ করা হয়েছিল
তার মধ্যে দু একজন হয়তো আজকের দিনে তারা হয়তো কাজ করছে না, তারা সেই কাজটা ছেড়ে চলে গিয়েছে, জানি না কেন সেটা আমি বলতে পারবো না। বাকি যারাই এখানে স্টাফ রয়েছে সবাই স্থানীয়ভাবে খুব কম রয়েছে, আসা যাওয়া করি সেখানে করে। রাত্রেবেলা অনেকেই থাকেন না এবং তার লক্ষ্য রাখেন না সেই দিকে, যার কারণেই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। তো আমার এই দৃষ্টি আকর্ষণ নোটিশটি আনার একমাত্র কারণ হচ্ছে যে স্থায়ীভাবে কুমারঘাট শহরে রাত্রিবেলার জন্য একটা শিফট, মানে নাইট শিফট যেটা একদম স্থায়ীভাবে সেটা করার জন্য, এবং স্থায়ীভাবে একটা গাড়ি, যে গাড়িটা রয়েছে সেটা অস্থায়ীভাবে রয়েছে। তো মাঝে মধ্যে নাকি সিনিয়র ম্যানেজার বলছে যে না আমার উপর থেকে অর্ডার আসছে, আদেশ আসছে, গাড়িটা তো আর রাখা যাবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অজুহাত সেখানে দেখানো হচ্ছে। তো স্বাভাবিক কারণেই যারা সেই গাড়ি দিয়ে, সেটা প্রাইভেট লোক, সেটা প্রাইভেটভাবে, সরকারি কোনো লোক নয়, তো স্বাভাবিক কারণে তারা একটু মানসিকভাবে একটু মনোবল হারিয়ে তারা তাদের কাজের মধ্যে একটা বড় গাফিলতি সেখানে দেখা দিচ্ছে, যার কারণে এই যে আমাদের এই দুর্গম এলাকা তথা আমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলার যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে কুমারঘাট শহর এটা খুবই গুরুত্বপূর্ণ শহর আজকের দিনে, নিশ্চয়ই সেটা মাননীয় মহোদয়, অধ্যক্ষ মহোদয় আপনি সেই ব্যাপারে অবগত রয়েছেন। তো এই যে রাত্রিবেলা অনেক সময় মানে ম্যাক্সিমাম এগুলো হ্যাঙ্গিং অবস্থায় তার ছিঁড়ে পড়ে যাচ্ছে, ফিউজ চলে যাচ্ছে, বিভিন্নভাবে ডিস্টার্ব সেখানে হচ্ছে। তো ইন দি মেনটেন মানে ওই সময় সেটার যে মানে দেখবে বা সেটাকে গিয়ে তদারকি করবে এমন কোনো ব্যবস্থা সেখানে থাকে না। প্রাইভেট কিছু লোক সেখানে যারা এক্সপার্ট রয়েছেন ইলেকট্রিকে, তাদেরকে আমাদের ধরতে হয় যে ভাই একটু দেখো, একটু করো বা কী হয়েছে। এবং কখনো কখনো আমরা দেখি যে স্থানীয়ভাবে নিজেরাই কিছু ছেলেরা উদ্যোগ নিয়ে সেই কাজটা, জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজটা করতে হয়। অতএব মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ থাকবে যে একটা স্থায়ী গাড়ি এবং স্থায়ী কিছু লোক সেখানে যদি দেওয়া যায়, তাহলে এই যে হাজারো লোক রয়েছে কুমারঘাট সাব ডিভিশন তথা বিধানসভার অন্তর্গত, ওনারা অন্তত পক্ষে বিদ্যুতের এই যে বিভ্রাট থেকে মুক্তি পাবেন। আমরা বলছি না পরিষেবা ভালো হচ্ছে, দিনের বেলা ভালো হচ্ছে, কিন্তু যদি ইনসিডেন্ট মানে অ্যাক্সিডেন্টলি যখন কিছু ঘটে তখন কিন্তু তাৎক্ষণিকভাবে পাওয়া বা সেটাকে সারাই করা খুবই অসম্ভব হয়ে পড়ে। অতএব মাননীয় মন্ত্রী বাহাদুরের কাছে আমার সেই বিনম্রভাবে অনুরোধ থাকবো, কুমারঘাট মানুষের স্বার্থে আপনি সেই ব্যবস্থাটা যদি একটু দেখেন। ধন্যবাদ। একটু কথা আছে স্যার, একসঙ্গে বলুন। বিদ্যুৎ পরিষেবার লোডশেডিং হচ্ছে সেটা আলাদা প্রশ্ন, আমি সেই দিকটাতে বলতে যাব না, কিন্তু আউটসোর্সিংয়ে বিদ্যুতের কর্মী স্বল্পতার জন্য যে আউটসোর্সিংয়ে যাদেরকে নেওয়া হয়েছে, এই আউটসোর্সিংয়ে তারা কিন্তু বেতন ঠিকভাবে যেহেতু পায় না, অনেকেই সেখানে কাজ করছে না, অনেকেই কাজে যাচ্ছে না। কাজে এটাতে যেটা মাননীয় মন্ত্রী মহোদয় নাইটশিফটের কথা বলছে, আমরা জানি না, তার পরিষেবা আমরা পাচ্ছি না, ফোন করলে কোনো ফোন রেসপন্স হয় না, সেখানে কল করলে কলের জায়গাতে সেখানে যাচ্ছে না। এর মধ্যে কালকে পত্রিকায় দেখলাম আবার বিদ্যুৎ বিল সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলোতে আমার মনে হয় মাননীয় মন্ত্রী মহোদয়কে এগুলো স্পষ্ট করা দরকার। উনি বলেছেন সেখানে আউটসোর্সিংয়ে বিভিন্ন লোক ঢুকছে, কিন্তু ওরা তো কাজ করছে না, ঠিকভাবে বেতন পায় না। এর গত বিধানসভা তো আমরা বলেছি 3 মাসে একবার তারা বেতন পায় না, 12,000 টাকা দেওয়ার কথা, পায় হচ্ছে 7,000 7,500 টাকা, তাও 3 মাসে পায় না। এই অব্যবস্থাগুলো কাটানো, এই অব্যবস্থাগুলো কাটানোর জন্য ট্রেন লাইনম্যান দরকার। ইতিমধ্যেই আমাদের এখানে সাব ডিস্ট্রিক্টের মধ্যে 3 জন লোক সম্ভবত মারা গেছে, এই কিছুদিনের মধ্যে 3 জন লোক সেখানের মধ্যে মারা গেছে। ট্রেন লোক নেই, কাজ করার মতো লোকের অভাব। কাজে এই বিষয়গুলো সেখানের মধ্যে দেখা দরকার। আর বিদ্যুৎ বিল যে বাড়লো এটা সম্পর্কে মন্ত্রীর একটা বিবৃতি কোথাও আমরা পাইনি, জিনিসটা দেওয়া দরকার। সুদীপবাবু কিছু বলবেন? বলছিলেন, বলুন। মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, না এই জন্য না, আগে হাত তুলবো, এটা আগে তুলে রাখলাম, লাইন রাখলাম, শুনুন, হয়নি কি এটা? অধ্যক্ষ মহোদয়, না প্লিজ 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 আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন হচ্ছে, মাননীয় মন্ত্রী, এই যে প্রবলেমগুলো আমার যতটুকু বোধোদয় হয় মোস্টলি হচ্ছে
যেখানে আমরা বেসরকারিকরণ করেছি, বিশেষ করে কমলপুর, আমবাসা, মানে এন্টায়ার ধলাই, এখানে যতগুলো ডিভিশন সাব ডিভিশন আছে সবগুলোকে সরকার বর্তমানে এটাকে বেসরকারিকরণ করেছে, আরো রাজ্যের অন্যান্য জায়গায় রয়েছে। এতে হচ্ছে কি সার্ভিস প্রচন্ডভাবে মানে বিঘ্নিত হচ্ছে। 2 নম্বর হচ্ছে ধলাই ইজ দ্য মোস্ট ব্যাকওয়ার্ড। এখানে ধলাই থেকে যারা রিপ্রেজেন্ট করেন তারা স্বীকার করেন অকপটে। এই যে মানে প্রাইভেট কোম্পানি, প্রাইভেট পেটে যাদেরকে দিলে গ্রামে যে বিদ্যুতের মিটার গিয়ে চেক করে, দে আর নট ইন এ পজিশন টু অ্যাসার্টেন যে ঠিক মতো মিটারটা নোট করছে কি। বিল যখন দিচ্ছে, এন্টায়ার ধলার কথা আমি বলছি, বিল যখন দিচ্ছে দেখা যাচ্ছে 29,000, 30,000, 22,000 যে যার মতো টাকা দিতে পারছে না, লাইন কাটা যাচ্ছে। এরকম ভুরি ভুরি এক্সাম্পল ধলাই থেকে যারা আছেন তারা অকপটে স্বীকার করবেন যে এরকম এই 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 একটা ব্যাপক দুর্নীতি সংগঠিত হচ্ছে এই প্রাইভেট প্লেয়ারদের দ্বারা। পরিষেবা বিকৃত, মানে এই যে কুমারঘাটের যে প্রবলেম, কল করলে এরা ফোনই ধরে না, আসেও না, মানে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, দিনের পর দিন কেটে যায়, কিন্তু ডোন্ট গেট দ্য সার্ভিস। দিস এ পার্ট দে আর স্কুইজিং মানি বিকজ দিস পিপল ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। আর মিটার থেকে কি লিখছে না লিখছে, শুধু তার বিলটা যখন দেয় তখন দেখা যায় এত বিশাল অঙ্কের টাকা। ওয়েদার দ্য গভর্নমেন্ট এই যে আপনারা মানে বেসরকারিকরণ হাতে দিলেন, এই স্ট্যান্ডটাকে আপনারা রিভিউ করবেন কিনা জনস্বার্থে, এটা আপনি দয়া করে জানাবেন। মাননীয় মন্ত্রী মহোদয়। 2-3টা প্রশ্ন এসছে। প্রশ্ন আগে আমি বলেছি, আগে 13টা ডিভিশনে, সাব ডিভিশনে নাইট বেঞ্চ ছিল, 54টিতে ছিল না। আমরা 24শে জুলাই, যেহেতু বর্ষাকালীন সময় দেখা যায়, যেহেতু আমাদের আন্ডারগ্রাউন্ড সিস্টেম নেই, সেগুলো একটু হাওয়া একটু বৃষ্টি আসলে তাড়াতাড়ি বাড়ি খায়। আপনারা যারা টেকনিক্যাল ম্যান আপনারা বুঝবেন, এর ফলে কাট অফ হয়, লোডশেডিং না, কাট অফ হয়। তো আমরা যা বর্তমানে আছে, আমি তো হঠাৎ করে আর এখন জার্মানের মতো করতে পারবো না। এখানে যা আছে, প্রথম প্রশ্ন হলো বিদ্যুৎ নিগম চালায়, বিদ্যুৎ দপ্তর চালায় না, নিগম আলাদা, আগেই ওনারা করে গেছিলেন নিগম। এই নিগমের মাঝে মধ্যে আমার কাছে ফাইল আছে, নট দ্যাট, কিছু কিছু ক্ষেত্রে আছে। নিগম বোর্ড আছে, বোর্ডে আমাদের রাজ্য সরকারেরও প্রতিনিধি আছে, সে যাই হোক। সুতরাং এরা যখন আসলে আমি বলছি না, এই বৃষ্টিকালীন সময় কষ্ট হোক, কোথার থেকে পয়সা, আমরা ক্রাইসিসে আছে, কষ্ট হলেও নাইট শিফট চালু করতে হবে। আমরা 3 জন করে এক্সট্রা স্টাফ, যেমন আজকের তারিখে আপনার কুমারঘাটে টোটাল নাম্বারস অফ স্টাফ ইন ইএসডি কুমারঘাট 48 জন স্টাফ আছে এক্সট্রা, এবং নাইট শিফটের জন্য 3 জন দিয়েছি। গাড়ির নম্বর আপনাদেরকে বলে দেবো, যারা বিধায়ক আছেন, যার যার সাব ডিভিশন বলবেন, তাদের গাড়ির নম্বরও বলে দেবো। এখনই আপনি ফোন করে দেখুন কুমারঘাটে এই নম্বর ধরে কিনা, বেচার তলে এই নম্বর ধরে কিনা। যেহেতু কলঘাটের জন্য কুমারঘাটের ব্যাপার, এই জন্য কুমারঘাটের জন্য আমি তৈরি হয়ে এসেছি। এই নম্বরে ফোন করে দেখেন। কালকে আমাদের একজনকে মন্ত্রীও বলছিলেন, সাথে সাথে আমি ফোন করে ইচ্ছা করেই, আমি আর করি নাই, নিজে ফোন করে দেখলাম হ্যালো বলছে, দেখলাম যে কথা ধরছে। হ্যাঁ, রাত্রিকালীন স্বল্পতা ছিল, এখন প্রত্যেক জায়গায় ফ্লাডের আগেই আমরা এটা নাইট শিফট চালু করে দিয়েছি, গাড়ির নম্বরও আছে। আর যেটা বলছেন কোথাও কোথাও ইচ্ছা করলেই, আমি আপনারা জানেন, ইচ্ছা করলে কিন্তু আমি নতুন লোক নিয়ে আমার এই কাজ চালাতে পারবো না, পারবই না। আমার লোকেও যারা এক্সপার্ট তাদের উপর নির্ভর করতে হয়, সেই জন্য তারা নিয়ে এই সংখ্যাটা আমরা বলেছি। এবং এই জন্য আমাদের আপাতত আমরা
31 অক্টোবর পর্যন্ত নিয়েছি, পার্মানেন্ট না। বলবেন পার্মানেন্ট নিলেন না কেন? আমি হঠাৎ করে লোক পাবো না, সেই জন্য এই যে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকবে 1,53,00,000 টাকা টোটাল, আর মাসের টোটাল ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আপ টু 31 মার্চ, বছরে না। এই দুর জন্য 1,53,00,000 টাকা যাবে, আর অ্যানুয়াল যাবে যদি সবসময় রাখি 6,15,00,000। যেটা আপনি বলছেন সুদীপ বাবু, কারেক্ট, যে ফিটকু 10টা সাবডিভিশন চালায় টোটাল, সাই 2টো সাবডিভিশন চালায়, এটা ঠিক, এদের পরিষেবা ভালো না। কিছুদিন আগে আমি ক্যাবিনেটে জানিয়েছি যে উই আর টেকিং ডিসিশন, একটা কিছু করতে যাচ্ছি। এখানে আমি সবটা বলতে যাব না। আমরা লিগ্যাল ওপিনিয়ন নিয়েছি, কোনো প্রবলেম আছে কিনা, ওইসব জায়গায় বেশি সার্ভিসের সমস্যা, সেখানে আমরা দেখছি। আমি ওপেন, এটা যেহেতু লিগ্যাল ম্যাটার, একটা কেস পেন্ডিং আছে দিল্লি ইলেকট্রিকের আলাদা একটা কোর্ট আছে, সেখানে এটা বিচারাধীন আছে। তবুও আমাদের উপরে স্টে নাই, তবে আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আর এই যে বলছেন মাননীয় দীপঙ্করবাবু বলছিলেন যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হয়েছে, আমি এটা বলতে চাই না। এখন যদি লস, সারা পৃথিবীর খবর আপনারা রাখেন, গ্যাসের মূল্য বৃদ্ধি এমন এক জায়গায় গেছে ইন্টারন্যাশনাল, আমি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবো না। ওই সময় কিন্তু ছিল, আপনাদের সময় প্রফিটে ছিল, একবার ডিভিডেন্ডও দিয়েছে গভর্নমেন্টকে, কিন্তু এখন সে জায়গায় নেই। কিন্তু তারপরেও গত দেখা যায় আপনাদের লাভের সময়ও, প্রথম হলো এই বিদ্যুৎ মাসুল কে বৃদ্ধি করে? সরকার, বিদ্যুৎ মন্ত্রী, রাজ্য সরকার? না, এই বইটা দেখবেন কি, ডিটারমিনেশন অফ ট্যারিফ, দি অ্যাপ্রোপ্রিয়েট কমিশন শ্যাল ডিটারমাইন দি ট্যারিফ ইন অ্যাকর্ডেন্স উইথ দি প্রভিশনস অফ দি অ্যাক্ট। উনি ঠিক করবেন কি, ফর জেনারেশন, সাপ্লাই, ট্রান্সমিশন and wheeling of electricity, wholesale, bulk of retail, as the case may be within the state. এই জন্য বিদ্যুৎ দপ্তর থেকে, বিদ্যুৎ নিগম থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেয়, 8-10টা পত্রিকাতে, সব নাম আছে আমার কাছে, সব অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, এরকম করতে চায়। তারপরে যেটা কমিশন, সেও অ্যাডভার্টাইজ দিয়েছে। জানেন কজন রিপ্লাই দিতে এসছে, আপত্তি দিতে এসছে? অনলি 3% আপত্তি দিতে এসছে, অনলি 3%। তাদের নামও আমার কাছে আছে। তো কে? মাননীয় কমিশন 2রা আগস্ট 2024 তারিখ শুনানির দিন ধার্য করেন। জনশুনানি শ্রী মিহির কান্তি দেব, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষে শ্রীমতী বিভাষা, এনলাইটিং ফাউন্ডেশন পক্ষে শ্রী অনুপ বন্দ্যোপাধ্যায় হন। অথচ প্রচুর পত্রিকায়, কোন পত্রিকায়? দৈনিক সংবাদ, সন্দন, দর্পণ, প্রতিবাদী কলম, ত্রিপুরা ভবিষ্যৎ, ত্রিপুরা অবজারভার, ত্রিপুরা টাইমস, সব পত্রিকা বলেছে বিদ্যুৎ। আমরা বলছি, আমি দেখেছি আজকে একটা পত্রিকাতে ডেলি দেশের কথা গোপনে করে ফেলেছে। কথা বললে দেখতে হবে, এই পত্রিকাতে গিয়েছে। যাই হোক, আচ্ছা আমি বলে নিই। লাভ হয় না। আচ্ছা, একটা সময় ছিল 400-500 পিটিশন জমা করছে। ঠিক আছে, হতে পারে। এখন যে 3টা পড়ছে, কি কারণে? আচ্ছা ঠিক আছে, কারণ এত কিছু শুনানির পরেও ওই যারা রেগুলেটরি, তারা তাদের স্ট্যান্ডে ঠিক রয়ে গেছে, কিচ্ছু লাভ হয়েছে না। সুদীপ বাবু কারেক্ট বলেছেন। শুনুন, 2006-7 থেকে 2014 পর্যন্ত 8 বছরে ওনাদের সময় বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হয়েছে কত জানেন? 134%। আমাদের 6 বছরের বিদ্যুৎ মাসুল 7+7, ওই সময় প্রফিট ছিল, 134% বৃদ্ধি করেছে। আমি এবং মাঝখানে বরঞ্চ উল্টু কমিশন বলছে তুমি রিবেট দাও, একবার তো বাড়ায়নি, বলছে কমিশন বলছে যে নিগম তুমি রিবেট দিয়ে দাও ডিউরিং দ্য টাইম অফ করোনা, বাড়ানোর পরিবর্তে। তো এসব আমি বলতে চাই না। প্রথম প্রশ্ন হলো, এটা বলেছেন আমরা, এই জন্য আমি বলেছি
বলতে কষ্ট লাগে, বিদ্যুতের বিল দেয়। আমরা রাজনৈতিক দল করি, আমাদের পার্টি অফিসে আমরা কারেন্ট দেয়। করবুক সিপিএম পার্টি অফিস 81টা বিল দেয়নি। করবুক সিপিএম পার্টি অফিস করবুক বাজারে 81টা বিল দেয়নি। রাখেন, আর কথা উঠালে তো শুনতে হবে। আমি চালাবো কিভাবে বিদ্যুৎ নিগম? সেক্রেটারি সিপিএম পার্টি অফিস তেল কাজরা 50টা বিল দেয়নি। ব্রজেন্দ্র মালাকার কেয়ার অফ সিপিএম পার্টি অফিস বিলাসছড়া 12টা বিল দেয়নি। সেক্রেটারি সিপিএম পার্টি অফিস গাবুরছড়া বিলোনিয়া 50টা বিল দেয়নি। সেক্রেটারি সিপিএম পার্টি অফিস, এটা আমি দিয়ে দেবো অনেক বর্ডার লক্ষ লক্ষ টাকা আমার পড়ে রয়েছে ওখানে সিপিএম পার্টি অফিসে। আপনি বাছাই করে একটা সুযোগ বুঝে আরে আপনার বাছাই ইয়ে করে, না শুনুন না প্লিজ, এই যে পার্টিগুলো যে নামলে বলছেন, এগুলো যে আপনাদের দেবতুল্য কারিয়াকর্তারা যে এগুলাকে সমস্ত ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, খবর আছে? যেসব নামগুলো বলেছেন সব জানি, এগুলার আমি এখন বের করছি। হ্যাঁ, এটা আপনার দপ্তরের দোষ, আপনার অপদার্থতা। এই তো আপনার অপদার্থতা মানে কেন করবে? আরে আপনাদের লোক বলতে হবে না, লোকেরা আমি রতননাথ বিল দখল করে নিয়ে গেছে, ভেঙে তুলে শেষ করেছে, আগুন লাগিয়ে দিয়েছে, আর আপনি এখন বিল করছেন। আচ্ছা, গায়ে লাগে কেন? গায়ে লাগে কেন? আরে শুধু আপনাদের না বলছি, হ্যাঁ একটা বিল আসা 28,000, কংগ্রেস পার্টিরও আছে। রাখেন কংগ্রেস পার্টি আছে, কংগ্রেস পার্টির কম, যেটা কম আছে আমি একটা দেখছি আমি কংগ্রেস পার্টি অফিস, এটা হলো 28,988। এটা হতে পারে, রিমাইন্ডার দিতে পারে, এটা আলাদা ব্যাপার। কিন্তু সুদীপ বাবু, আপনার বাম দিকে যিনি বসে আছেন, বিল শুনবেন? বনমালীপুর, শিখা রায়, ওয়াইফ অফ শ্রী গোপাল রায়, গণসংবাদ পত্রিকা 9,68,756 টাকা বিল। আচ্ছা সরি, আমি বলতাম না, ওই খোঁচা দিলে তো আমি, আরে সবকে আপনি খোঁচা দেবেন, সে লাভ করবো। আপনি খোঁচা দিলে তো আমি না খোঁচা দিলে আমি চুপ থাকবো। As my name is mentioned, I have right to defend. আচ্ছা ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা ডিসপিউট আছে ফর 40 years মোর দেন এই বিদ্যুৎ দপ্তরে, যদিও অন্য গভর্নমেন্ট চলে 10 বছর মিটার ছিল না, করোনার সময় কোনো বিল দেওয়া হয়নি, এই নিয়ে কোর্টে কেস আছে। সুতরাং এখানে পেনাল্টি আছে মোর দেন 8 লাখ উইদাউট এনি ফল্ট। 40 মোর দেন 40 years 45 years একটা ডিসপিউট, একটা চিঠি দেওয়া হয়েছে একটা আপনার এই কর্পোরেশনকে, ওরাই দিতে পারেনি, কেস করা হয়েছে, কেস পেন্ডিং। কেস হলে টোটালি ইট ইজ দ্য পেনাল্টি। রতনবাবু যেটা বলেছে, ডিমান্ড রেজ হয়েছে পত্রিকার নামে। আমি আপনাকে বলি, ইউ আর টু পেনাল্টি কখন? যখন আমার ফল্ট। ইফ ইউ আর নট গিভিং দ্য বিল, ইফ বিল is not given, his meter is not there, of your own estimate you are giving the bill after 2-3 years, করোনার সময় আপনি বিল দেননি, 40 years এর একটা ডিসপিউট, তাহলে আপনি এটাতে কোন? আমি রতনবাবুকে বলছি, ইউ আর অলসো লয়ার, উইদাউট নোয়িং দ্য ফ্যাক্টস, আমি আপনাকে বলছি, ইট শুড বি এ গিলটি অফ মাইন্ড অফ ইউথ। আমি আপনাকে বলছি, ইউ আর লয়ার অলসো। মকুব করতাম, কি কইছে? You have to say sorry. This not. আচ্ছা সরি, ঠিক আছে।
একটা সাবজুডিস ম্যাটারে স্টে আসলে দেখাইতে পারবেন? কোর্টে মামলা চলছে। না, না, না। হ্যাঁ, এটা এটা হয় না। উল্লেখ করেছেন। যাই হোক। আর উনি বিধানসভা নন, ওনার স্ত্রীর নাম এটাও না, as per parliament- এটা সরি বলেছি তো আগে, না, as per কিন্তু parliament- যেহেতু না as দৈনিক per গণসংবাদ পত্রিকা, দৈনিক গণসংবাদ পত্রিকা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন প্রশ্ন হলো, আমি এটার উদ্দেশ্য এই কটা না, এগুলি সব এই যত লাল দাগ দেখছেন সব সিপিএম পার্টি অফিস, সব সিপিএম পার্টি অফিস, আরো অনেক, আরো অনেক, আরো অনেক। করেন, আদায় করেন, আদায় করেন। এখন প্রশ্ন হলো, ঠিক আছে, আপনারা কষ্ট করে, আরো যদি বলি মনে কষ্ট পাবেন, আমার অনুরোধ যার যার বিল ক্লিয়ার করে দিন এবং আপনাদের এলাকার জনগণের কাছে আহ্বান করুন যে যারা বিদ্যুৎ ব্যবহার করছে, আরে এই রাজ্য তো আপনাদের, যারা কাজ করছে আপনাদের। জিতেন বাবুর থেকে জানতে হবে গুন্ডা কারা। আরে গুন্ডার স্রষ্টা আপনারা, গুন্ডার কথা বলছেন, গুন্ডার স্রষ্টা আপনারা। এসব বলবেন না জিতেন বাবু, মুখ পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে। পাবলিক এখনো ধুলাই করেনি, এসব করবেন না। যাই হোক, ঠিক আছে, আমার অনুরোধ থাকবে স্যার, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে পাশ থেকে বলছিল লাইন কেটে দেন না কেন। লাইন কেটে দিলে জনপ্রতি একটা রাজনৈতিক দল 25-30 বছর 35 বছর ক্ষমতায়, হঠাৎ করে লাইন কেটে দেওয়া, তো এই জন্যই অনেক চিন্তা করে রিজন। যাই হোক, এগুলি ক্লিয়ার করতে বলবেন। আরও আছে, আমি যেটা মূল কথা, সতীবাবু একটা ভ্যালিড পয়েন্ট তুলছেন। আমার বিশেষ করে দুটো সংস্থা, এগুলি আমরা চিন্তা ভাবনা করছি, আশা করি 20-25 দিনের মধ্যে কিছু খবর পেতে পারেন। আমি এর বেশি বলতে পারবো না। তো এতে আবার বলবেন এই যে করবেন, এখন তো নতুন করে আপনার ওই তো প্রশ্ন, কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল লোক নিতে হয়, তখন তো আমি হঠাৎ করে লোক কোত্থেকে নতুন করে নিয়ে সিনিয়র ম্যানেজার বানাবো, এই জন্য এসব চিন্তা হচ্ছে। যাই হোক, আমরা দেখছি। জানেন এত বড় ফ্লাডে, আরে শুনুন, আপনারই ভাতি যাবো, আপনার ছেলে শ্যামল বাবু, আপনার ছেলে সোনামুড়ার কারা কাজ করে? সোনামুড়া যারা কাজ করে, সোনামুড়ার লোক, বিলুনিয়া যারা কাজ করে, বিলুনিয়ার লোক। এবার ফ্লাডে, শুনুন, এবার ফ্লাডে ডুব দিয়ে গ্যাং উঠাচ্ছে, চিন্তা করা যায়? ডুব দিয়ে আমার ত্রিপুরার ছেলেরা বিদ্যুৎ বাঁচিয়ে রেখেছে, জিজ্ঞেস করুন। হ্যাঁ, আপনি দেখেননি, মুশকিল। আপনি এই রাজ্যে থাকেন না। আমার রাজ্যের ছেলেরা এই ফ্লাডের মধ্যে ডুব দিয়ে জ্ঞান ঠিক করছে। আপনি তো বসে আছেন, এমএলএ হোস্টেলে ছিলেন বোধহয়, মোস্ট প্রবাবলি আপনি এমএলএ হোস্টেলে ছিলেন, ফোর্টে যাননি তো। যাই হোক, জানি। যাই হোক, আমরা যেটা গঠনমূলক কথা বলেছেন, যেটা আপনি বলবেন, আমি বুঝি আপনি কি বলবেন, আমি জানি। আগের কত এই আপনি যে এলাকার প্রতিনিধি, সে এলাকার আপনার বিধানসভার কথা বলছি, কটা পার্সেন্টেজ লোককে আপনি উৎসাহিত করেছেন বিল দিও না। As a people representative, can you say? সোনামুড়া বলতে পারেন, সমস্ত এই বিরোধী দলের একটা অংশ পুরো চালাকি করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে। বিদ্যুৎ নিগম চলবে কিভাবে? এসব করবেন না। আমাদের জনপ্রতিনিধি এসব করে না, আপনারা যা করছেন এই রাজ্যের জন্য ভালো নয়। আগামী দিন ভয়ঙ্কর দিন আসছে, কিন্তু
সুতরাং সাবধান। গঠনমূলক যেটা বলেছেন নিশ্চয়ই কাজটা কঠিন, আমি অস্বীকার করছি না। আপনারা জানেন বিরাট একটা পরিকল্পনা নিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। টোটাল আগরতলা শহর, টোটাল উদয়পুর এবং ধর্মনগর আপাতত এবং কুমলো, এইগুলো টোটাল আমরা বেশ 2000 কোটি টাকার মতো টাকার ব্যবস্থা করছি। টোটাল যাতে আন্ডারগ্রাউন্ডে নিতে পারি একটা প্ল্যানিং চলছে, ধীরে ধীরে অন্য জায়গাতে হবে। আমি আশ্বস্ত করছি, হ্যাঁ এগুলি এটা নট সো ইজি থিং। আগে কটা ছিল? আগে 7,000 সামথিং ছিল, 7 লক্ষ, এখন 9,90,000 গ্রাহক। তো এই যে বলছি, যেটা ভালো বলেছেন নিশ্চয়ই আপনাদের দীপঙ্কর বাবু কিচ্ছু সব খারাপ বলেছেন আমি বলবো না, আপনিও সব খারাপ বলছেন, কিন্তু বিল দিতে বলবেন, বিল দিতে বলবেন। ওকে, আমি বিদ্যুৎ ব্যবহার করব, ঠিক আছে। আরে চাল ফ্রি দিচ্ছে, জলের লাইন চলে যাচ্ছে, সব কিছু করছে, এই কাজটা অন্তত করুন। গ্রাহক বাড়িয়েছেন, কয় ইউনিট উৎপাদন বাড়িয়েছেন? এই বহুত বাড়িয়েছে। প্লিজ বলুন। তাহলে আমাদের সোলারের মাধ্যমেই, শুনেন, সোলারের মাধ্যমেই প্রায় 8 মেগাওয়াট বাড়িয়েছে। সোলার আগামী দিন শেষ হয়ে যাবে। আরে আপনারা যেটা করেছেন উইদাউট, এটা কি বলে, পরিবেশ দপ্তরে ক্লিয়ারেন্স ছাড়া করেছেন, জানেন বন্ধ রাখতে হয়েছে, 6 থেকে 7 মাস বন্ধ রাখতে হয়েছে উইদাউট পারমিশন ফ্রম ঠিক আছে, রতনবাবু। পরিবেশ দপ্তর। কন্ট্রোল করুন। দিল্লি গিয়ে আমি পার্সু করে অনেকটা চেষ্টা করেছি। কন্ট্রোল করুন, ছেড়ে দিন। কথা বলবেন না। পঞ্চম দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবটি যোগ্যভাবে উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন এবং শ্রী রামু দাস মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল, একটি সন্দেহমূলক ঘটনাকে কেন্দ্র করে গত 25শে আগস্ট রাতে জিরানিয়া মহকুমার কৈত্রাবাড়ি গ্রামে নিরীহ গ্রামবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও হামলা সংঘটিত করা সম্পর্কে এখনো মুক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশ বিবৃতি প্রদানের জন্য স্বরাষ্ট্র দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ রাখছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা কলিং অ্যাটেনশনের রিপ্লাই, সেটা হচ্ছে একটি সন্দেহমূলক ঘটনাকে কেন্দ্র করে গত 25শে আগস্ট রাতে জিরানিয়া মহকুমা কৈত্রাবাড়ি গ্রামে নিরীহ গ্রামবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও হামলা সংঘটিত করা সম্পর্কে মাননীয় বিধায়ক ইসলামউদ্দিন এবং মাননীয় বিধায়ক রামু দাস সেটা জানতে চেয়েছেন। বিগত 25/8/2024 তারিখে রাত্রি প্রায় আনুমানিক 9:30 হঠাৎ করে রানীবাজার থানার অন্তর্গত কালীবাড়ি এলাকার দেখা গেছে বিভিন্ন স্থানে দেবী কালীর মূর্তি ভাঙা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং এই খবর জানা মাত্রই আমার কাছেও খবরটা আসে। আমি সাথে সাথে পুলিশকে বলি যে সাথে সাথে এখানে পৌঁছানোর জন্য, এবং থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনা সম্পর্কে যাবতীয় তথ্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের অবহিত করে। খবর পাওয়া মাত্র জিরানিয়ার এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট রুরাল এবং পশ্চিম জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট ঘটনাস্থলে উপস্থিত হন। আমি টাইম টু টাইম খবরও নিচ্ছিলাম কি হচ্ছে, আমাকে জানান যাতে এটাকে আর বেশি না বাড়তে পারে। উক্ত স্থানে উভয় ধর্মীয় সম্প্রদায়ের লোক হঠাৎ করে জমায়েত হয় এবং তাদের মধ্যে তীব্র বাদানুবাদ থেকে ঝগড়া শুরু হয় এবং দেখা যায় ওখানে উন্মত্ত লোকজন যারা ছিল সেখানে 2টি বাইকের ক্ষতি করে এবং ওই স্থানে উপস্থিত পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং জনতাকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। ওই সময়ে কতিপয় দুষ্কৃতিকারী কিছু দোকানপাট লুটপাট সহ কিছু যানবাহন এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং সাথে সাথে সেখানে পুলিশ ও অগ্নি নির্বাপক কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং অবস্থা নিয়ন্ত্রণে আনে। তবে সংশ্লিষ্ট ঘটনায় কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কিন্তু কোনো ঘটনা সেখানে ঘটেনি। ঘটনার পরিপ্রেক্ষিতে এসআই গণেশ দেববর্মা রানীরবাজার থানার একটি স্বতঃপ্রণোদিত মামলা উনি ওখানে নথিভুক্ত করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে, বিগত 25/8/2024 ইংরেজি তারিখে আনুমানিক
সন্ধ্যা 8:25 গ্রামবাসীদের থেকে সংবাদ পাওয়া যায় যে কিছু দুষ্কৃতিকারী কৈত্রাবাড়ি কালী মন্দিরের মা কালীর মূর্তি ভেঙে দিয়েছে। এই খবরের ভিত্তিতে এলাকার যারা হিন্দু ধর্মের মানুষের মনে তাদের আঘাত লাগে। উক্ত ঘটনার খবর পাওয়া মাত্রই জিডি এন্ট্রি করা হয়, যেটা একটু আগে আমি বললাম, এবং পুলিশের পদস্থ অফিসারের নজরে নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাত আনুমানিক 9:30 দুই সম্প্রদায়ের লোকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং ঝগড়া বাঁধে। ফলে 4-5 জন লোক আহত হয় এবং 5টি বাইকের ব্যাপক ক্ষতি হয়। ওই সময় জিরানিয়ার এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং পশ্চিম জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট ঘটনাস্থলে উপস্থিত হন এবং জমায়েত লোকজনদের সরিয়ে দেওয়া হয়। আমি নিজেও ল অ্যান্ড অর্ডারের যিনি ডিজি সাহেব আছেন, ওনাকে আমি বললাম আপনি নিজে যান সেখানে, এবং সেখানে উনি নিজেও গিয়েছেন এবং আমাকে ফোন করে বললেন যে ওখানের অবস্থা কন্ট্রোলে আছে। এবং পরবর্তী সময়ে জানা যায় যে প্রায় 150-200 জন কিছু অপরিচিত দুষ্কৃতিকারী গ্রামে প্রবেশ করে বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং কিছু দোকানপাট লুটপাট চালায়। ওই ঘটনায় মোট 16টি বাড়িতে আগুন লাগে, 3টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, 2টি দোকান ঘরে লুটপাট হয়, 11টি গাড়ি এবং 3টি মোটর বাইক নষ্ট হয়। ঘটনার পরে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী যথা সিআরপিএফ এবং টিএসআর ওই এলাকায় মোতায়েন করা হয়, যাতে আর কোনো গুরুতর আকার ধারণ না করে। উভয় ধর্মীয় সম্প্রদায়ের মিশ্র বসতি এলাকা, আপনারা সবাই জানেন। সেখানে ওই এলাকাগুলোতে আমরা নজরদারি পুলিশের আরও বাড়িয়েছি। ঘটনার পর সামাজিক মাধ্যমগুলোতে গুজব এড়াতে আরও জেলাভিত্তিক মনিটরিং সেল গঠন করা হয়। ওই এলাকায় স্থানীয় পুলিশের পাশাপাশি 17 সেকশনস সিআরপিএফ ও 190 জন টিএসআর জওয়ান আমরা মোতায়েন করি। জেলা শাসক কর্তৃক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন 2023-এর 163 ধারা মোতাবেক সম্পূর্ণ জিরানিয়া এলাকায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে 48 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়, যা পরবর্তী সময়ে 2রা সেপ্টেম্বর আমরা এটাকে বর্ধিত করি। জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্য, নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়িয়ে দুই সম্প্রদায়ের সাথে যৌথ বার্তালাপের মাধ্যমে সেখানে মিটিং হয়, সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য এই মিটিং হয়। ফলে উক্ত এলাকায় শান্তি সম্প্রীতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। তদন্তক্রমে উপযুক্ত প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ উক্ত ঘটনায় 5 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে। এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, আমার মনে হয় না এই নামগুলো এখানে পড়ার কোনো প্রয়োজন আছে। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, এটা সন্দেহমূলক ঘটনাকে কেন্দ্র করে জিরানিয়া মহকুমার কৈতুরা বাড়িতে এটা জনগোষ্ঠীর গরিব অংশের মানুষের উপর যে আক্রমণ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বলেছেন, আমরা দেখেছি এক সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য একটা সম্প্রদায়ের একটা ধর্মগ্রন্থকে রেখে ওই দেশের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হয়। পরবর্তী সময় দেখলাম ওই দেশের সরকার তদন্তক্রমে সংখ্যাগরিষ্ঠ অংশের একটা দুষ্কৃতি চিহ্নিত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তো এখন আমরা যেটা লক্ষ্য করছি, ওই দেশে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে একটা ধর্মনিরপেক্ষ সরকার ছিল, সেই সরকারের উৎখাত হয়েছে এবং ওই দেশের মৌলবাদী শক্তিরা আবার ওই দেশের ক্ষমতায় আসীন হয়েছেন এবং এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেক দুঃখজনক ঘটনা ঘটছে, সেখানে রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে। আমি যে বিষয়টা বলতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের ওই সময়ে আমাদের রাজ্যেও কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এখন একটা সন্দেহমূলক একটা ধর্মীয় প্রতিষ্ঠান কালী মন্দিরে একটা মূর্তি বিকৃত করাকে কেন্দ্র করে এই যে ঘটনাটা ঘটল বা যারা ঘটিয়েছেন, যারা দুষ্কৃতিকারী, তারা কি চিহ্নিত করা হয়েছে, এটা আমি জানতে চাই।
যদি ওই জনগোষ্ঠীর সংখ্যালঘু অধ্যুষিত বা মিশ্র বসতি এলাকার জনগোষ্ঠী যারা বসবাস করছেন তাদের মধ্যে কেউ জড়িত কিনা, যদি জড়িত হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ঠিক আছে। যদি এরা না করে অন্য কেউ করে থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করেছেন কিনা। আর যারা এই সমস্ত কাজ করে তারা কোনো ধর্মের লোক হতে পারে না, তারা সমাজদ্রোহী। এই ঘটনাটাকে কেন্দ্র করে দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম, ওই এলাকার মধ্যে পুলিশের উপস্থিতিতে, ওই জেলার পুলিশ আধিকারিকের উপস্থিতিতে 12 থেকে 13টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। সেখানে প্রায় 10 থেকে 12টা পরিবারে ভাঙচুর হলো, জিনিসপত্র লুট হলো, একটা গাবি সেখানে জ্বালিয়ে দেওয়া হলো, গৃহপালিত পশু সেখানে লুট হলো এবং সমস্ত, এবং যে ঘটনাটা যেখানে ঘটেছে, যে ধর্মীয় প্রতিষ্ঠানে ঘটেছে, তার থেকে অন্য একটা এলাকার মধ্যে এই যে ঘটনাটা ঘটল, যারা ঘটিয়েছেন তারা 5 জন অ্যারেস্ট হয়েছেন, দেখেছি সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। আবার বিকেলবেলা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলি যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত পুলিশ সেখানে স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিয়েছেন, কিন্তু যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা তারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে সেমনভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। এটা ব্যবস্থা নেওয়া হবে কিনা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। তৃতীয় যে বিষয়টা বলব, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কি ক্ষতিপূরণ পাবেন, এবং যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, দোকানপাট লুট করা হয়েছে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। এবং আমরা যেটা দেখেছি আমাদের রাজ্যে গত 6-7 দিন আমাদের দেশের মধ্যে বাংলাদেশ যখনই কোনো ঘটনা ঘটে, আমরা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের একটা জনগোষ্ঠীর মানুষ আমরা আতঙ্কিত হয়ে যাই। কেন আতঙ্কিত হয়ে যাই? এই সময়ের মধ্যে আমাদের দেশের মধ্যে আসামে দেখেছেন, আপার আসামের বিভিন্ন জায়গায়, আমাদের দেশের মহারাষ্ট্রে, আমাদের দেশের অন্যান্য রাজ্যের মধ্যে এই জনগোষ্ঠীর ওপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মামলা হয়। গত 6টা বৎসরে আমাদের রাজ্যে কোনো কোনো জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। ফানিসাগরের ঘটনা, ধর্মনগরের ঘটনা এরকম দেখেছি অনেক জায়গাতে। আমি মাননীয় স্পিকার মহোদয়ের স্যারের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন তারা কোনো ধর্মের লোক হতে পারে না, এবং মুসলিম ধর্মাবলম্বী যারা ইসলাম ধর্মাবলম্বীর লোক এ ধরনের ঘটনা করেন তারা কোনো ধর্মের লোক হতে পারে না, ইসলাম ধর্মের লোক হতে পারে না। এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য সেখানে পুলিশ উদ্যোগ নিয়েছেন, কিন্তু পুলিশের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটছে, এটা দুঃখজনক। এবং এই যে ক্ষতিগ্রস্ত যারা, তাদের ব্যবস্থা করা, যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা বলবেন। এবং আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটে, এবং সে কারণে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে ঘটে। আমরা যাতে এই সমস্ত ঘটনার শিকার না হই, এবং আমাদের যাতে নিরাপত্তা, যে কোনো গোষ্ঠীর যে কোনো সমাজের মানুষ হোক না কেন, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা হয়, যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, এটাই আমার আবেদন। ধন্যবাদ। মাননীয় সদস্যরা কিছু বলবেন? হ্যাঁ, ঠিক আছে, দিতেন বাবু। আচ্ছা, এটা একসঙ্গে করে নিক না, এরপরে আমি, ঠিক আছে। মিনিস্টার হিসাবে আমি কিন্তু যথাসময়ে যথা কাজটা আমি করি, যাতে এটাকে না আর হয়, না বাড়ে, সেই চেষ্টাটা কিন্তু আমার আছে। এবং এখানে একটা বিউটি, আমাদের একটা মিউজিক সিস্টেম আছে, আমাদের বন্ডিং আছে আমাদের ত্রিপুরার মানুষের মধ্যে। এই ধরনের ঘটনা, সাম্প্রদায়িক এই যে সমস্যাটা, সেটা আমি 80 দশক 80 দাঙ্গার কথা বলছি না, বাকি এমনিতে যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা সহাবস্থানের দিকে আমরা সবসময় যাই। আর বিশেষ করে এই যে 2 সম্প্রদায়ের বললেন, আমাদের মধ্যে কিন্তু এই ধরনের তদন্ত কেন করতে হয় স্যার? না না, হালকা করে দেন। না, হালকা আমি করিনি স্যার, যারা ভুক্তভোগী, বলেছেন, যারা ভুক্তভোগী, মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন, যারা ভুক্তভোগী আর
মর্ম বুঝতে পারছেন না না, স্যার, সবাই সবাই বোঝে স্যার, সবাই বোঝে যে বিষয়টা আপনি হলো- নিজেকে শুধু মহান ভাববেন না, না সবাই না, বোঝে। মহান না, সেকুলার আপনাকে মহান ভাবি আমি, ধর্ম এটা আপনি মহান হন। না না, ধর্ম নিরপেক্ষ মানুষ সবাই বোঝে। ঠিক আছে স্যার, সে করতে দিন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আদ্যপান্ত সেখানে সেই বিকাল থেকে বা সন্ধ্যা থেকে যে ঘটনাগুলি হয়েছে তিনি খবর এবং ল অ্যান্ড অর্ডার অথরিটিকে পাঠিয়েছেন, এগুলি এখানে বলেছেন। আমি যে কথাটা বলতে চাই, প্রথমত হলো একটা মন্দিরের একটা মূর্তি ডিফেস করা হয়েছে, অত্যন্ত নিন্দনীয়। স্বাভাবিকভাবেই শুধু সেই ধর্মাবলম্বী অংশের মানুষ না, সমস্ত ধর্মপ্রাণ যে কোনো ধর্মেরই হোক, কেউ এটাকে সমর্থন করবে না, এটাকে নিন্দা করবে। এটা অত্যন্ত গর্হিত। কিন্তু সেই ঘটনার কারণে মাননীয় ইসলামউদ্দিন সাহেবকে যেন বলেছি, আপনি হিন্দু মুসলমান তো লিখবেনই না, সংখ্যাগুরু সংখ্যালঘিষ্ঠ লিখবেন না, বলবেন নিরীহ। সেই ঘটনাকে কেন্দ্র করে আরেকটা অংশের মানুষ, তারাই ঘটনা করেছে, কি চিহ্নিত হয়েছে, প্রমাণিত হয়েছে, তাদের উপরে ঘটনা হলো। কাজেই এই যে বাতাবরণ তৈরি হচ্ছে বিগত কয়েক বছর ধরে, অত্যন্ত উদ্বেগের, এটা বন্ধ হবে কিনা, এক। দুই হলো যে আপনি বলেছেন যে পুলিশকে জানিয়েছেন, পুলিশ গেছে, আমিও ইনফর্ম হয়েছি, আমি সাবরুমে ছিলাম। 8টা নাগাদ, সন্ধ্যা 8টা নাগাদ প্রথম আমি পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার সাহেবকে বলি, there is incident. সে বলে, স্যার আই এম aware of, I am pushing adequate number of forces there, nothing will happen. 9:30 নাগাদ উত্তেজনা বাড়ছে এবং শুনলাম একজন মাননীয় মন্ত্রীও সেখানে আছেন, খুব ভালো। আমি ওনার নাম শুনে খুব আশ্বস্ত হয়েছে, ওকে, তাহলে যাই হোক হবে না। কিন্তু তারপরও অ্যাপ্রেহেন্ড করছে সেখানকার পাবলিক যে না, কিছু একটা ঘটে যেতে পারে। আমি আবার ফোন করলাম 9:30 PM। কি হলো? উনি আমাকে অ্যাসিওর করলেন, স্যার আই এম হিয়ার, আমি নিজে এখানে আছি, নাথিং উইল হ্যাপেন, adequate forces are with me। কিন্তু ঘটনা হয়ে গেল, আপনি বলছেন ঘটনাগুলি বিবরণ, আমি এগুলো উল্লেখ করছি না। আমার বক্তব্য হলো দুটো দিক। কোথাও এরকম ঘটনা ঘটলে এক শ্রেণীর নিরীহ মানুষ তারা টার্গেটেড হয়ে যাচ্ছে। আরেকটা পোলিং টেনশন ছিল, এটা আমরা অ্যাটেন্ড করতে পারিনি তখন, গন্ডাছড়া, সেটাও এরকম। এসপি সাহেব সকাল থেকে সেখানে ছিলেন, সাফিসিয়েন্ট ফোর্স ছিল, কিন্তু কোথাও ঘটনা আটকাতে পারছে না বা আটকাচ্ছে না। ইনক্লুডিং গতকাল যার একটা কন্টেনশিয়াস ইস্যু আলোচনা হলো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী গোপালের মতো এগুলো ঘটতে দিচ্ছে। হাউ লং দিস উইল কন্টিনিউ? হ্যাঁ, পুলিশ যাচ্ছে, আপনি খবর পাচ্ছেন, আপনি নির্দেশ দিচ্ছেন, কিন্তু আপনার নির্দেশ কার্যকরী হচ্ছে না। এই রাজ্যের মানুষের জীবন, সম্পত্তি, নিরাপত্তা এইভাবে শোকে থাকবে কিনা, তার জন্য যারা এয়ারিং অফিসার, যাদের উপস্থিতিতে এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে, আমার স্পেসিফিক রিকোয়েস্ট এবং আমি ক্লারিফিকেশন চাই, whether these faulty officers will be booked for the dereliction of the duties. তারা থাকছেন কিন্তু ডিউটি পালন করছেন না। এদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে এই ত্রিপুরার যে আইন শৃঙ্খলা আর কখনো মাথা তুলে দাঁড়াবে না। কাজে এই ব্যবস্থা আপনি গ্রহণ করবেন কিনা, দিস ইজ মাই হাম্বল কোয়েশ্চন টু ইউ।
মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। প্রথম যে দুটাই লাইন পড়েছেন আপনি 25 তারিখের কথা উল্লেখ করে বিভিন্ন স্থানে দেব দেবীর মূর্তি ভাঙন নেই, ওই সময়ে একটা স্থানে এই জায়গাটা কালেকশন আপনি দয়া করে করবেন। বিভিন্ন স্থানে সে সময় হয়নি, পরবর্তী সময়ে অন্য জায়গায় হয়েছে, কিন্তু আপনি পড়েছেন বিভিন্ন স্থানে দেবদেবীর মূর্তি ভাঙন নেই। আমার প্রশ্নটা হচ্ছে যে একটা ইদানিংকালে মানে পুলিশের সামনে যতগুলো ঘটনাগুলো ঘটছে সবগুলো পুলিশের সামনে হচ্ছে, রাজনৈতিক সন্ত্রাসী হোক, দাঙ্গার পরিস্থিতি হোক, গন্ডাছড়াই হোক, কৈতারবাড়ি কিংবা দুর্গানগরী হোক, all incidents are happening in presence of police. পুলিশ আগে একটা সম্মান, একটা ভয় ভীতির চোখে আমরা দেখতাম, এখন পুলিশ টেকেন ফর গ্রান্টেড। এই পুলিশের স্পাইন যে ভেঙে চুরমার, আপনি নিশ্চয়ই ওয়াকিবহল আছেন, এবং সবগুলো ঘটনা পুলিশের সামনে হচ্ছে। Why this is happening? Why police, in spite of having sufficient number of force with them, whosoever is leading, be it the SP or additional or OC or whosoever, they have got force. And with limited force, if they apply minimum power also, they can disperse the mob. So that is not happening. And the goons, I will not classify them into any political color. A goon is always a goon. These goons are taken for granted. They are taking law in their own hands as a matter of concern. পুলিশের সামনে ঘটনা হয়, পুলিশও মার খায়, পুলিশ ইনজোর্ড হয়। হ্যাঁ, আমার বারবার পায়ে আঘাত পড়ে না, আমার দাঁত আঘাত পড়েছে, নাক ফাটেছে, মাথা ভেঙেছে, শুধু পায়েই নয়। আপনার জ্ঞাতার্থে বলছি, 8 বার আক্রান্ত হয়েছি। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর, মাই মোস্ট ফেভারিট পার্সন সিটিং ইন দ্য চেয়ার, আপনার আমলেই আমি 8 বার আক্রান্ত হয়েছি। আমি বারবার পায়ে, কালকে একবার বলেছেন যে আপনি কিভাবে এটা বারবার পায়ে মানে উনি আক্রান্ত হন। নো, পায়ে আমি একবারে আক্রান্ত হয়েছি। যাই হোক, দিস এ পার্ট। প্লিজ আস্ক ইউর পুলিশ, ইউ আর দ্য পুলিশ মিনিস্টার, মানে হোম মিনিস্টার, to pull up their socks. The way things are moving, it will end in disasters. At that point in time, neither your DGP is enjoying life over here, he will be not in a position, even if you order him, he too will not be in a position to control the situation. Things are moving, mark my word, things are moving in that direction. It's high time you pull up your socks. Ask the DGP and the officers to pull up their socks and maintain the law and order. We do not want any favor. আমায় আপনাকে বলুন, অ্যারেস্ট হয়েছে আর্সেনিং, লুটিং। আমি ছেড়ে দিলাম, মাথা ফেটেছে, ছেড়েই দিলাম। 320 320 এখন কোনো নতুন ধারা কি আছে আমি জানি না, এগুলো দিলাম। আর্সেনিং, লুটিং, is it a billable section? Is it a billable section? Those who were arrested, they have been arrested on bail. তাহলে either forward, পুলিশের যে ইনভেস্টিগেশন ফরওয়ার্ডিং রিপোর্ট তার সিডি, কিংবা সেকশন, যে সেকশনে নতুন যে সেকশন, আমি আই নট দ্যাট মাচ অ্যাওয়্যার দ্য নিউ আইন, এখনো রপ্ত হয়নি, ওই সেকশনগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়নি বলে they have been harassed on bail. The message, what has gone to the message? What is the message has gone to the goons? आग लगाओ, लूटो, मारो, पीटो, जमीन तो मिलेगी, जमीन तो पाबोई, बेल तो पाबोई. That message is loud and clear to the goons. সারা রাজ্যে কিন্তু একটা বার্তা চলে গেছে। তাহলে এই যদি বার্তা যায়, তাহলে এই লোক দেখানো অ্যারেস্টের কোনো মানে নেই। আমি বলবো এই লোক দেখুন অ্যারেস্ট না করে বরঞ্চ দুটো সমাজকে বসিয়ে মিউচুয়াল করে কেস তুলে নিলেই ভালো। এটা নিয়ে অগ্রসর হওয়ার লাভ নেই, কারণ কনসিকুয়েন্স কি,
কনসিকুয়েন্স কি? সো মোটো মামলা রেজিস্টার, পুলিশ হ্যাজ রেজিস্টার্ড সো মোটো মামলা। উইটনেস পুলিশ পাবে না আগামী দিনগুলোতে। তো এই লোক দেখানো মামলা তিক্ততা না বাড়িয়ে আমি সাজেশন দেবো, আমি বলবো উভয় সম্প্রদায়কে দিয়ে বসিয়ে জিনিসটা যেন আর না বাড়ে। কারণ যারা কেস খেয়েছে এরা তো একটা থাকবে, দেখলেন এদেরকে বাদ নেই, এই দরকার নেই। কারণ আইন যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট না হয়, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস? লোক দেখো তারপর বেল, কোর্ট থেকে বেল, কোর্টে চালান তারপর বেল, ফিনিশ। এগুলো কিছু হবে না। সেকেন্ড আপনি বলছেন আইনের কনসাল্ট করবো, অফিসারদের সঙ্গে কনসাল্ট করে রাইটিংয়ে, এটা তো মিনি রাইটিংয়ে সব কিছু সর্বস্ব পুড়ে গেছে, গাড়ি পুড়েছে, 2 চাকা পুড়েছে, বাড়ি ঘর লুটপাট করে আগুন লাগিয়ে দিয়েছে। এটা কেউ কন্ট্রোল না, সুন্দরবাবু অনেক চেষ্টা করেছেন কন্ট্রোল করা, ইট ইজ বিয়ন্ড ইস কন্ট্রোল। এটা আন্দোলনী মত থাকে এই সন্ধানে, এই করার জন্য। তো আমার অনুরোধ থাকবে অতি অবশ্যই, এতদিন বসে রয়েছে, আমি তো ভেবেছেন বলে কিছু গেছে ডিএম এসডিএম এর তরফ থেকে, এক্ষুনি শুনলাম যায়নি। আমার অনুরোধ থাকবে অতি অবশ্যই তাদের বাড়ি ঘর যেন তুলতে পারে, অন্তত ন্যূনতম সাহায্যটুকু সরকার থেকে প্রেরণ করা হয়। আরেকটা, যেহেতু ঘন্টা ছড়ার কথা বলেছেন, আপনি কি এখানে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন 25,000 টাকা, আপনার বলার পর 70,000 টাকা, টোটাল 95,000 টাকার বেশি 1 পয়সা 1 টাকাও এখন ঢুকে নেয়। দেওয়ার এখন 95,000 টাকাতে তারা ঘরও করতে পারতেছে না, খাটো কিন্তু কিছু তো নাই, বাসনপত্র ব্যাগ করা কিছু নিতে পারতেছেন। আপনি যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন, আমার বিশ্বাস খুব দ্রুত তার সাথে অক্ষর অক্ষর সেটা পালন করবেন আপনি। গন্ডা ছড়ার ওই শরণার্থীদের জন্য স্টিল দেয়ার ইন দ্য মেনি অফ দেম আর ইন দ্য রিলিফ ক্যাম্প অ্যান্ড এসডিএম ওখানকার বলবেন, এসডিএম বারবার এদেরকে তাড়া দিচ্ছে, এই যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও, ওয়ের দে উইল গো, দে আর নট ইন এ পজিশন টু গো দেয়ার। একটু ব্যাপারটা একটু খোঁজ খবর নেবেন, ফলো আপ করবেন। আর আমার অনুরোধ থাকবে এই কৈতরবাড়ি দুর্গানগরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সর্বস্ব খুইয়েছে, এই 20-25-30টা পরিবার, তাদেরকে অর্থনৈতিক সহায়তা পর্যাপ্ত পরিমাণে করার জন্য আমাদের তরফ থেকে দাবি থাকবে। এটা করবেন কিনা মাননীয় মুখ্যমন্ত্রী জানাবেন। আর বলবেন দরকার নাই তো, একই তো, আর 3টা হয়ে গেছে। হ্যাঁ, না না না, আমি রিপ্লাই দিচ্ছিলাম না, না আমি আপনাকে রিপ্লাই দিই, আমার একটা পার্সোনাল ইস্যু। না না, আপনার কি রিপ্লাই? না না, আরে বাধা নেওয়ার দেবেন না, ঠিক আছে সুদীপ শুনুন কি বলছেন। আরে দোস্ত, সুদীপ আপনার কোনো দাঁড়িয়ে কোয়েরি করানো as per rules পারেন না, সুদীপ বসুন, স্টেটমেন্ট দিতে পারেন। when you are asked, when someone will query you, you can give a statement. You can't make a query, means you are also a cabinet minister. এই মাইক ম্যান, না না ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনি বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, সুদীপ বাবু প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি সাহেব এবং মাননীয় বিধায়ক আমাদের সুদীপ রায় বর্মনও বলেছেন। আসলে ওই ঘটনাটা আমি জানি, আপনি জানবেন ওইটা, এটা কিন্তু এরকম না। আপনার মনে আছে, আপনি বলছেন বিজেপি আসার পরে আপনার উপর বেশি এরকম ইট পাক্কেল বেশি পড়েছে, এর আগের কথা কিন্তু ভুলে গেছেন আপনি। প্লিজ প্লিজ আপনি বলে আমার ফিনিশ করতে দেন। এবং আপনি যখন জীবিতে ভর্তি ছিলেন, আমিও কিন্তু গেছি আপনাকে, তৎকালীন সময়গুলো ভুলে যান না। এবং আমার কাঁধে ধরে ধরে কিন্তু আপনিও বেরিয়েছিলেন, মনে আছে? এর জন্য এই পায়ের কথা আমি বললাম, এবারও দেখলাম বারবার এই পায়ের কথা আমি হয়তো মাথায়ও লেগেছেন, কিন্তু পায়ের কথাটা আসাতে আমি বললাম, এরকম না। আমি গেছি তখনও, ওদের সময় তো আরো বেশি। এগুলো ভুলে যাচ্ছেন কেন এখন? কেন ভুলে যান? কি না করেছে আপনাদের, আপনাকে বিশেষ করে বলুন মাঝে মাঝে। এত বেশি মিলে গেলে হবে না, বেশি মিলবেন না প্লিজ, মুশকিল হবে। একটু একটু আলাদা একটা সেপারেটিং পেপার দিয়ে দিন, তাহলে একটা সেপারেটিং পেপার আছে। না প্লিজ, আমি যেটা বলছি আর কি, আপনাকে তো আমি চিনি, আজকে চিনি না, এবং আপনার জন্য দুঃখ হয়। আপনার উপর যা করেছেন ওনারা, আপনার সত্যি আমার দুঃখ হয় এক এক সময়।
আপনি এসেছিলেন আমাদের এখানে, যাই হোক আপনি এবার আপনার ভালো বুঝে চলে গেছে। তো আপনার আজকের যে মূল্যবান কথাগুলো আমাদের বলেছেন, সত্যিই আমি এগুলো নিশ্চয়ই দেখব। আর এইগুলো কিন্তু চলবে, এটা বলার অপেক্ষা রাখে না। যখন বিরোধী দল থেকে যখন থাকবে তখন এই কথাগুলো কিন্তু রিপিট চলতেই থাকবে এগুলো, কিন্তু দেখতে হবে এখন কি করছে। আপনি দেখুন ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করছি এবং এমন না যে কাউকে ছেড়ে দিচ্ছি, পুরো কিন্তু জেলে হাজতও কাটছে, এরকমও আছে অসংখ্য ইনস্ট্যান্স আপনি দেখতে পাবেন এর মধ্যে, যে আমাদের এমুক তেমুক এসব না, চেষ্টা করছি। এটা কিন্তু আপনাদের বলতে হবে। কাজে কে না চায় যে আইনের পথে চলুক, সাজা পাক, আইনের মাইনে ওইখানে পুরোহিতের বিষয় একটা আছে, আবার ওই অ্যাডভোকেটের বিষয় আছে না, তো অ্যাডভোকেটরাও প্রপারলি সেটাকে প্লেস করা। আপনি যেটা বললেন থাকে, এই যে ঘটনা আপনি বলছেন যে সোমোটো একজন এসআই এর ইয়েতে হয়েছে, নো, দ্যাট ওয়াজ নট ফ্যাক্ট। আক্রান্ত পরিবারের মহিলারা তারা এফআইআর করেছেন, বেসড অন দ্যাট এফআইআর এরা অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, হতে পারে না, আমি শেষ করছি, বেসড অন দ্যাট এফআইআর। এখন এই যে ঘটনা, বাড়ি পোড়ালো, সম্পত্তি পোড়ালো, এটা তো একটা রাইটিং এতে সেকশন, নতুন সেকশন কি হয়েছে আমি জানি না এখনকার সংহিতাতে। এটা কি এইভাবেই থানাতে জামিন পেয়ে যায়? আইনের পথে চলে, এইভাবে আইন চলে? কাজে আপনি আইন মন্ত্রীও নিশ্চয়ই আইন দপ্তরের এবং স্বরাষ্ট্র দপ্তর মন্ত্রীও, যদি আইনের পথে চলে রাইট, আপনাকে আমরা সমর্থন করবো, কিন্তু আইন তো আইনের পথে চলছে না। আপনার অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘটনাগুলি করতে দিচ্ছে, সর্বত্র দেখা যাচ্ছে। কাজেই আমাদের আবেদন হলো যে আইনকে, হ্যাঁ ঠিকই আইনের মতো পুলিশকে তার কাজ করার যে স্বাধীনতা দেওয়া হবে কিনা। পুলিশ কাজ করতে পারছে না, কোথাও আটকে যাচ্ছে, এটা হলো মূল কথা। আপনাকে হাউসে আমি এতটুকু বলতে পারি, তোমার কিতাব ভাই বোধহয় আমার জানা নেই, অন্যান্য এই প্রথম ত্রিপুরাতে পুলিশকে পুরো ফ্রি হ্যান্ড দেওয়া, কোনো জায়গায় কোনো ইন্টারফারেন্স নেই। আগে যেটা আমরা দেখতাম, আপনাদেরকে আশ্বস্ত করছি পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে। Okay, fine, finish. No, sir. Now the business before the house is laying a copy each of the annual reports of Tripura State Electricity Corporation Limited for the years 2020, 2021, 2021, 2022, 2022, 2023 on the table of the house. Now I request the Honorable Minister in charge of the Power and Sector Departments to lay a copy each of the above mentioned annual reports on the table of the house. Speaker, sir, I hereby give notice of intention to lay on the table of the Tripura Legislative Assembly a copy of the annual report 2020, 21, 22 and 22, 23 in respect of the Tripura State Electricity Corporation Limited, bracket TSCCL, is required under Section Companies Act 2013. Now the business before the house is laying a copy of the annual report of Tripura Handloom and Handicrafts Development Corporation Limited for the year 2021-22 on the table of the house. Now I request the Honorable Minister in charge of the Tribal Welfare and Sector Departments to lay a copy of the above mentioned annual report on the table of the house. Respected Speaker, sir, I do hereby to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of Tripura Handloom and Handicraft Development Corporation Limited for the year 2021-2022 on the table of the House. Honorable members are requested kindly to collect the copies of the annual reports from the notice office of the Tripura Legislative Assembly. মাননীয় সদস্য মহোদয় অবগত জন্য জানাচ্ছি যে রাজ্যের 5টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনগণ বাসিন্দাদের তরফ থেকে 6টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় জমা দেওয়া হয়েছে। প্রথম 4টি পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন বামুটিয়া, প্রতাপগড়,
যুবরাজনগর এবং বিলোনিয়া বিধানসভা নির্বাচনী কেন্দ্রের মাননীয় সদস্য যথাক্রমে সর্বশ্রী নয়ন সরকার মহোদয়, শ্রী রামদাস মহোদয়, শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ মহোদয় এবং দীপঙ্কর সেন মহোদয়গণ। বাকি দুটো পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন ঋষ্যমুখ বিধানসভা নির্বাচনী কেন্দ্রের মাননীয় সদস্য শ্রী অশোক চন্দ্র মিত্র মহোদয়। এখন আমি বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি উল্লিখিত পিটিশনগুলি সম্পর্কে সভায় রিপোর্ট করার জন্য। Honorable Speaker, sir, as per provision of Rule 255 of Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I have to report in the House that 6 numbers of petition signed by local inhabitants of various areas under 3 Bamutia, 13 Pratapgarh, 57 Jubarajnagar, 35 Bilonia and 37 Rishomukh Assembly constituencies, and these are duly forwarded by Sri Narayan Sarkar, Honorable Member, Sri Ramu Das, Honorable Member, Sri Shoilendra Chandra Nath, Honorable Member, Sri Dipankar Sen, Honorable Member, and Sri Ashok Chandra Mitra, Honorable Member, relating to different kinds of construction work like roads with paver blocks, maintenance, carpeting, widening of them, and construction of bridge, etc. Thank you. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা ও নিয়মাবলী বিধির 257 নং ধারামূলে উল্লিখিত পিটিশনগুলি বিবেচনাক্রমে বিধি সম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বিধানসভা পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। Financial business discussion and voting on the demands for the excess grants for the financial year from 2022-23. সবার পরবর্তী কার্যসূচি হল 2022 এবং 2023 আর্থিক বছরগুলোর ডিমান্ডস ফর অ্যাক্সেস গ্রান্টসের অনুমোদন চাওয়া ও ভোট গ্রহণ। এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে উক্ত অর্থ বছরগুলির অ্যাক্সেস গ্রান্টসের অনুমোদন চাওয়ার কারণ উল্লেখ করে বক্তব্য রাখার অনুরোধ করছি। স্পিকার মহোদয়, বিজেপি যেটা এনেছি ইন্ট্রোডিউস করেছি, হ্যাঁ হ্যাঁ গোপাল বলছিলেন কিছু বলবেন? Mr. Speaker, sir, this is convinced every year budget estimate হয়, budget শেষে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট একটা পাস। তাহলে 2022 এবং 23 ফাইন্যান্সিয়াল ইয়ার একটা এস্টিমেট অফ বাজেট হয়েছে, কনসোলিডেটেড ফান্ড হয়েছে, এক্সপেন্ডিচার হয়েছে এবং বছরের শেষে আপনার সাপ্লিমেন্টারি গ্র্যান্ট দিয়েছে। নাও আফটার 2 years আপনি আবার আমাদের অ্যাক্সেস, আমাদের এক্সপেন্ডিচার জন্য এখানে আমরা দেব, দিতে হবে মেজরিটি। কিন্তু আই শুড সে মিস্টার ফাইন্যান্স মিনিস্টার, ইউ আর অলসো ওয়েল অ্যাকুইটেড রিগার্ডিং ফাইন্যান্স, কিন্তু এটা ধরতে হবে যে দিস ইজ দ্য ফেলিউর অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আপনাকে আমি বলছি, ইউ আর টু টেক কেয়ার অফ ইট। আপনি ফাইন্যান্স ডিপার্টমেন্টটাকে আর একটু বেশি লুক আফটার করতে হবে এবং এটাকে কাউন্সিলিং করতে হবে। আদারওয়াইজ 2 বছর আগে এক্সপেন্ডিচার দাঁড়িয়ে এখানে বিল পাস করা হয়েছে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট, তারপরেও এখন বলছেন যে আমাদের টাকা মঞ্জুর করতে হবে। হ্যাঁ, টাকা এক্সপেন্স হয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট, আমরা কেন না করব? কিন্তু ইউ হ্যাভ টু অ্যাডমিট ইউ আর এ গুড জেন্টেলম্যান, আমাদের মুখ্যমন্ত্রী জেন্টেলম্যান সবাই বলে, কিন্তু আমাকে অনেক সময় বলতে দেওয়া হয় না, ওনার উপর কিছু প্রেশার আছে আমি জানি, মাননীয় অধ্যক্ষের উপর। কিন্তু আমি বলি যে আজকে যে আপনার টাকাটা চাইছে
এই সুবিধা তো আপনি 2022-23 আপনি যদি অর্থমন্ত্রী থেকে থাকেন তো এই প্রিভিলেজটা আপনার ছিল। Why you did not mention at that time? Why now extra money you are claiming to pass in the assembly? It is the failure of your finance department. আমি আপনাকে আহত করতে চাই না। It is not the system. It should not be repeated. Thank you, sir. স্পিকার মহোদয়, আমাদের মাননীয় বরিষ্ঠ সদস্য শ্রী গোপালচন্দ্র রায় মহাশয় যে এই এক্সেস যে এখানে এক্সপেন্ডিচার ডিমান্ড যে কথার উপর উনি বলেছেন, সাধারণত কি হয়? সাধারণত রিভাইজ এস্টিমেটসের বাইরে যদি কোনো খরচ হয়ে থাকে তা এক্সেস এক্সপেন্ডিচার হিসাবে পরিগণিত হয় এবং তা রেগুলারাইজ করার জন্য অ্যাসেম্বলিতে আসতে হয়। বিগত বছরগুলিতে এক্সেস এক্সপেন্ডিচার হয়েছিল এবং তা রেগুলারাইজ করার জন্য অ্যাসেম্বলিতে আনা হয়েছিল। যদিও 2021-22 অর্থ বছরে কোনো এক্সেস এক্সপেন্ডিচার হয়নি, তা অটোমেটিক্যালি রেগুলারাইজের প্রয়োজনীয়তা আসেনি। এখানে আমি তো এক্সেস এক্সপেন্ডিচার 2022-23 অর্থ বছরে ঠিকই বলেছেন, কিন্তু এক্ষেত্রে প্রিন্সিপাল এজি ত্রিপুরা চিঠি নং FA/1-1-1/2023/35140 তারিখে 13/8/2024 অনুসারে পিডব্লিউ RNB 2022-2023 অর্থ বছরে বাজেট প্রভিশনের বাইরে কোনো অতিরিক্ত ফান্ড রিলিজ করা হয়নি। এই বর্ধিত ব্যয় হয়েছে যেহেতু রোড ডেভেলপমেন্ট চেজ এর প্রভিশনে যে রিসিপ্ট হেডে রাখা হয়েছিল তা রেভিনিউ হেড অফ অ্যাকাউন্টের ছিল। রোড ডেভেলপমেন্ট ওয়ার্কস নেওয়া হয় রোড ডেভেলপমেন্ট চেজের ফান্ড থেকে। উক্ত বছর সব রোড ডেভেলপমেন্ট ওয়ার্কস মূলধনী ব্যয় হিসাবে নেওয়া হয়। যেহেতু সম্পূর্ণ খরচ মূলধনী ব্যয় হিসাবে নেওয়া হয়েছে, স্যার পয়েন্ট আবার আমি কি বলেছি, মাননীয় মন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার, আপনার মনিটরিংটা আর ভিজিলেন্সটা আরও বেশি হওয়া উচিত। কারণ আপনার ডিপার্টমেন্ট এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। সাপ্লিমেন্টারি গ্র্যান্ট আপনার বছর শেষে নিয়েছে, ফেব্রুয়ারি বা মার্চে যেটা, তখন আপনি যদি মনিটরিং থাকতো তাহলে এক্সেস এক্সপেন্ডিচার মার্চে যখন আপনার সাপ্লিমেন্টারি গ্র্যান্ট আমরা দিয়ে থাকি এবং এখন যা আছে ইট ইজ নট ইউর ফল্ট, বাট আমার রিকোয়েস্ট হতো ইউ হ্যাভ টু give more attention and you have to do more monitoring on your finance department. আমি অনেকগুলি ক্ষেত্র দেখেছি, বাই দ্য ওয়ে আমি বলছি, আমি লক্ষ্য করছি ফাইন্যান্স ডিপার্টমেন্টে আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল ব্যাপারেও আমি আপনাকে পরে বলব, সাক্ষাৎ এখানে আমি বলব, তবে এটা আজকে পাস হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে আপনার মনিটরিংটা আরও বেশি থাকবে। আপনার এক্সপ্লেনেশন আমি চাই। থ্যাংক ইউ। মাননীয় সদস্য মহোদয়, আমি কথা কিন্তু শেষ করতে দেন না। আবারও বলছি, কোনো এক্সেস এক্সপেন্ডিচার হয়নি। এটা হেড থেকে হেডে চেঞ্জ হয়েছে। এটার জন্য আপনাকে বলার জন্য এটা বলছিলাম, কোনো এক্সেস এক্সপেন্ডিচার হয়নি। এক কী হয়েছে, যে এটা অ্যাকচুয়ালি রোড ডেভেলপমেন্ট সেজের ফান্ড থেকে এটা রোড ডেভেলপমেন্ট ওয়ার্কসে হয়েছে। উক্ত বছরের সব রোড ডেভেলপমেন্ট ওয়ার্কস মূলধনী ব্যয় হিসাবে নেওয়া। যেহেতু সম্পূর্ণ খরচ মূলধনী ব্যয় হিসাবে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে রিসিপ্টের ক্ষেত্রেও বুক ট্রান্সফারের মাধ্যমে এজি অফিস তা রেভিনিউ হেডে পরিবর্তন করে। কিন্তু আমি ক্যাবিনেটের রিসিপ্টে নেওয়ার কথা ছিল, কিন্তু পিডব্লিউডি ডিপার্টমেন্ট সময়মতো এইটা সময়মতো সাবমিট না করার কারণে এজি অফিস তা করতে সক্ষম হয়নি। ফান্ড অ্যাক্সেস হয়নি। আমি এটা বলছি, আপনি বলছেন যে হয়তো অ্যাক্সেস করেছে, আবার বাজেটে ছিল পরে নিয়েছে, ঠিক তা নয়। আমি জাস্ট বলতে মাননীয় বলতে দিস ইজ দ্য ফল্ট অফ দ্য আইদার পিডব্লিউডি অর ইউর ডিপার্টমেন্ট। ওকে 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 এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখানো হয়নি। দিস ইজ ট্রু।
স্যার, তোমার বক্তব্য শেষ তো? মাননীয় অধ্যক্ষ মহোদয়, ইট ইজ দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আপনার বোধগম্য হচ্ছে কিনা আমি জানি না। ঠিক আছে, এটা আইদার ইউর পিডব্লিউ আপনার ডিপার্টমেন্ট বলে চলবে। or your finance department or to calculate capital expenditure at that time. ঠিক আছে। This is the thing. ওকে, মাননীয় অর্থমন্ত্রী আনিত এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাব বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাহলে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি ডিমান্ড উক্ত অর্থ বছরের ডিমান্ড ফর অ্যাক্সেস গ্র্যান্টস সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গ্রহণ করা হলো। সভার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2024 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Mr. Speaker, sir, the Tripura Appropriation Bill 2024, the Tripura Bill number 6 of 2024, be considered by this. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2024 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই এই বিলটি সর্বসম্মতিক্রমে উত্থাপিত হলো। সবাই উত্থাপিত বিলটির প্রতিলিপি মাননীয় সদস্যগণের মধ্যে বন্টন করার ব্যবস্থা করতে আমি বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি। সভা পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, দি বিল নাম্বার 6 অফ 2024 এই সভা বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Mr. Speaker, sir, please bill be passed. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, অতএব সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 3 নং পর্যন্ত ধারাগুলো বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, উক্ত বিলের ধারাগুলি বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক সভা কর্তৃক গৃহীত হইল। এখন এই বিলের অন্তর্গত অনুসূচিত শিডিউল ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিত শিডিউলে বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের অনুসূচিত এই বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, তাই এই বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। সবার পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য এখন সবার কার্যসূচি হল ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024, দি ত্রিপুরা বিল নাম্বার 5 অফ 2024 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, that the Tripura Housing Board Second Amendment Bill 2024, Tripura Bill number 5 of 2024 be taken into consideration and that the bill be passed. ঠিক আছে, এখন পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবে ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 5 অফ 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সর্বসম্মতি কর্তৃক সভা কর্তৃক গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং এবং 2 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য বলে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল।
এই সভার কর্মসূচি এখন সভা কর্মসূচি দি ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024 বিল নাম্বার 5 অফ 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি এই প্রস্তাব উত্থাপন করার জন্য। এখন আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে উত্থাপিত প্রস্তাব করে দিচ্ছি। এই প্রস্তাবটি হল ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024 ত্রিপুরা বিল নাম্বার 5 অফ 2024 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হল। মাননীয় সদস্য সভা কার্যক্রম ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 8th Amendment Bill 2024 ত্রিপুরা বিল নাম্বার 7 অফ 2024 এর সভায় বিবেচনা করার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Mr. Speaker, sir, the Tripura State Goods and Services Tax 8th Amendment Bill 2024, the Tripura Bill number 7 of 2024 be considered. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 8th Amendment Bill 2024 ত্রিপুরা বিল অফ 7 অফ 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, অর্থাৎ প্রস্তাবটি সর্বসম্মতি কর্তৃক এই সভা কর্তৃক গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। পাশ হয়ে দেবার বলে নি পাশ হয়ে গেছে বক্তব্য না, বিলটা অ্যাকসেপ্ট হচ্ছে, পাস হয়। আপনি স্যার আপনার রতন রসুন মাঝে কথা আমি বলছি স্যার, এই যে এই ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এখন যেটা এনেছে ফর কনসিডারেশন, এখানে বলবো যে এখানে অনেকগুলি সেকশন, অলমোস্ট অল দ্য সেকশন এখানে অ্যামেন্ডমেন্ট হচ্ছে। আমি আপনাকে বলছি যেটা এখানে টেকনিক্যালি অ্যাকর্ডিং টু the clause 1 of the article 207 of Constitution of India, এটা মানি বিল, এটা গভর্নরের একটা regard to be the bill in the regard to the consent of the governor. এটা নেওয়া হয়েছে কিনা এখানে পরিষ্কার বলা হয়, বলেছে নিতে হবে, কিন্তু নেওয়া হয়েছে বলেই এখানে পেশ করতে হবে। অ্যাকর্ডিং টু ক্লজ 1 of Article 207, the Constitution of India will be required for introduction of this bill in the Tripura Legislative Assembly. তবে স্যার এখানে একটা প্রশ্ন থাকে যে বিলটা কনকারেন্স নেওয়া হয়েছে। উনি যদি বলে কনকারেন্স নিয়েছেন, দেন আই ক্যান প্রসিড ফর দ্যাট। বলুন কনকারেন্স নেওয়া হয়েছে, বলবো না, এমনি বললে ইয়েস নেওয়া হয়েছে, থ্যাংক ইউ। দেন বাট হিয়ার ইউ ওয়ান্ট টু মেনশন, আপনি বলেছেন যে কনকারেন্স নিতে হবে, বাট কনকারেন্স নেওয়া হয়েছে আর নিতে হবে, দিস ইজ নট দ্য সেম ওয়ান। স্টেটের লাভ তো নেই, না না, এখানে আইদার আপনার রিপ্লেসমেন্ট বাই দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইজ সামথিং রং। এখানে উচিত ছিল অ্যাজ পার ক্লজ 1 অফ দ্য আর্টিকেল 207 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, the permission was already been taken as a money bill. Money bill আপনি এখানে প্লেস করতে গেলে কনসেন্ট নিতে হবে। সেকেন্ড থিং স্যার, এখানে যে বিলটার যে অনেকগুলি ধারা, আমি বলতে গেলে 1 ঘন্টা লাগে, বলবো এটা যেখানে অনেকগুলি ধারা অ্যামেন্ডমেন্ট করছে, এবং এটার মধ্যে মেইনলি সেকশন 74 এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে। এখানে সেকশন 73, 74 এগুলি উঠিয়ে দিয়ে 74টা এখানে করছে, ভালোই করছে। এখানে কিন্তু করতে গিয়ে
এখানে লিখেছে প্রোভাইডেড দ্যাট নো নোটিশ শ্যাল বি ইস্যুড ইফ দ্য ট্যাক্স, আমি পেজ নাম্বার 7 করছি মাননীয় মন্ত্রী, tax which has not been paid or short period or erroneously referred or where input tax credit has been wrongly availed or utilized in a financial year is less than 1,000 rupees. আমি আপনাকে বলছি, ট্যাক্স যদি 1 টাকা হয়, পেনাল্টি যদি 1 টাকা হয়, ইট ইজ দ্য পাবলিক মানি। এটা রিকভারি করার জন্য 1000 লেস হলে আপনি কেন নোটিশ ইস্যু করবেন না? আমি আপনার নলেজে আনছি কেন এই যে আপনার ফাইন্যান্সিয়াল 22, 24, 25 এ আপনি লিখেছেন 1000 টাকার নিচে যদি ট্যাক্স পেনাল্টি বা ইন্টারেস্ট হয় তার জন্য নোটিশ দেওয়া হবে না। এটা কিন্তু ঠিক পাবলিক, এইটা আপনি একটু দেখবেন। এটা আই থিঙ্ক ইট শুড বি ডিসকাসড ইন ল্যান্ড এবং ডিসকাস করে এটা নোটিশ দিতে হবে। 1 টাকা পাওনা থাকলেও পেনাল্টি থাকলেও 10 টাকা থাকলেও আপনাকে নোটিশ দিতে হবে। সেকেন্ড, আপনি এই পৃষ্ঠায় 7 পেজে আপনি 5 নম্বর 1 সাবসেকশন 1 of 5 74A 5 এর 1 রোমান 1 এ আছে, for any reason other than the reason of fraud and any willful mismanagement or suppression of facts to evade tax shall be equivalent to 10% of tax due from the such person or 10,000 rupees, whichever is higher. 10,000 আপনি বলেছেন, জিএসটিতে অনেক সময় 2-3 কোটি 4 কোটি টাকা হয়ে যায়, ওটা 4 কোটি টাকার 10% 40 লাখ, তো এখানে 10% হায়ার হবে 40 লাখ। তাইলে স্যার আপনি যদি যেই টাকাটা আপনি কালেক্ট করবেন বিজনেসম্যানদের থেকে, সেই টাকাটা কিন্তু আমাদের কনজিউমার থেকে নিয়ে যাবে বিভিন্ন ভাবে। সুতরাং এই জায়গাটা একটু আমাদের দেখতে হবে। আপনি পেজ নাম্বার 11 এ দেখুন 22A অ্যামেন্ডমেন্ট করছেন 22A1, এখানে notwithstanding anything containing in this act where the person who is engaged in the manufacture of goods in respect of which any special produce procedure relating to registration of machine has been notified under section 148 of GST Act, present Act. In contravention of the said special procedure, he shall, in addition to any penalty that is paid or is payable to him under chapter Roman 15 or any other provision of this chapter, be liable to pay a penalty equal to an amount of 1 lakh rupees for every machine not so registered. তাইলে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার মহোদয়, তাইলে আমি পার্টিকুলার মেশিন যদি 10টা না করি 10 টাকা আমাকে পেনাল্টি দিতে হবে। এটার মধ্যে একটা মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম রাখতে হবে। আমি যদি আনফর্চুনেটলি আপনাকে জিজ্ঞেস করে আমি বলবো, আর ইউ এক্সপার্ট ইন দিস লাইন, আপনি বলুন why you are disturbing? No, this is not the right. আমি আপনাকে যেটা বলছি মাননীয় ফাইন্যান্স মিনিস্টার মহোদয়, এইখানে আমার মনে হয় যে আপনি
আপনি লটা করবেন কার জন্য? ফর দ্য পিপল, ইন্টারেস্ট অফ দ্য পিপল। আমি এখানে বলবো যে 1 লাখ রুপিস করেছেন, ঠিক আছে। এটাকে কমানো যায় কিনা, ঠিক আছে। বা একটা মিনিমাম আর ম্যাক্সিমাম এখানে থাকা উচিত। Okay. আপনি যে একটা ঠিক আছে। করেছেন, মানে ঠিক আছে। আচ্ছা বলবেন, আমি শেষ করব। মানে বলো হয়েছে? অ্যামেন্ডমেন্ট সেকশনে যাচ্ছি না, অনেক টাইম লেগে যাবে। ব্যাপারটা হলো আপনার যে অবজেক্টিভ আছে এখানে আপনাকে করতেই হবে সেটেল, আর রেট্রোস্পেক্টিভ হবে না, অবজেক্টিভ হবে। আপনি তো বুঝছেন যেদিন আপনি গ্যাজেটে দেবেন ওই দিন থেকে যাতে হয় রেট্রোস্পেক্টিভ। এখানে সেপ্টেম্বর আছে, এটা হবে না। আমি এই জন্য বলবো ঠিক আছে। এটাকে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দিন, পাঠিয়ে দিয়ে আমরা ঠিকঠাক করে, আমাকে যদি দেখেন উইদাউট এনি ডিফরমেশন আই উইল বি অ্যাটেন্ড। ঠিক আছে। ওকে ওকে ওকে। ভালো। এক সেকেন্ড। গোপালবাবু, আপনাকে দেখে আমার মেঘনাথবোধ কাব্যের একটু ছোট্ট লাইন মনে পড়ে যাচ্ছে। একে একে নিবিছে মোর সকল দেউটি, দেখেন কেউ নাই আপনার মাসে। মেঘনাথবোধ কাব্যে একে একে নিবিছে মোর সকল দেউটি, আর একটু বললে সবাই গেল কইলে। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়। আমি মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় সদস্য গোপাল রায় মহোদয়, নিশ্চয়ই এই সাবজেক্টে খুবই উনি অভিজ্ঞ মানুষ, আমি নিজে ব্যক্তিগত জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এই যে 39 অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, জিএসটি কাউন্সিলের মিটিং হয়, এখন সেখানে সমস্ত রাজ্যের, ঠিক আছে। মানে আপনার ফাইন্যান্স মিনিস্টার তো বটেই, অনেক সময় মুখ্যমন্ত্রীও সেখানে উপস্থিত থাকে, ওকে। এবং সেখানে জিএসটির বিভিন্ন আলোচনা চলে, এবং ভারতবর্ষের কয়েকটা স্টেট, বিশেষ আমিও ছিলাম সেই এটার মধ্যে, বিশেষ করে যেমন কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, এইরকম কয়েকটা স্টেটে তারা কিছু জিএসটির মধ্যে অংশগ্রহণ করে। আলটিমেট টোটাল ইন প্রেজেন্স অফ অনারেবল ফাইন্যান্স মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নেতৃত্বে সেখানে টোটাল মিনিস্টার এসব জিএসটি নিয়ে আলোচনা হয়। যে যে স্টেটের বক্তব্য থাকে, স্বভাবত আমরা যে সমস্ত স্টেটগুলো জিএসটির মাধ্যমে আমাদের বেনিফিট আছে রাজ্যে, যেমন সেখানে বলা, যেখানে যাই সিদ্ধান্ত সেটা সর্বসম্মত হয়ে, সেই মোতাবেক এইসব এই যে এখানকার জিএসটি অ্যামেন্ডমেন্টগুলো যেটা পাস করেছে, এবং আমাদেরও নিয়ম মোতাবেক আমাদের এটা অ্যাসেম্বলি থেকে আমাদের পাস করতে হয়। তো আমাদের মাননীয় সদস্য যেটা বলছেন, আমরা জিএসটি কাউন্সিলের এই সমস্ত রিপ্রেশন সমস্ত অনুমোদন করা হয়ে গেছে, এখন আমাদের শুধু সম্মতির ক্ষেত্রে। আর সর্বত 39-এর মধ্যে প্রত্যেকটাতে আমি সেপারেট করে আমরা যেটা বের করেছি, সেখানে রাজ্যের মানুষের কোথাও কোথাও অসুবিধা হবে না, লাভ হচ্ছে। যেমন সাপোজ আমি কয়েকটা সম্পর্কে আমি বলি, লম্বা লাগবে বলবো। যেমন ধরুন এই যে সহজকৃত ট্যাক্স ক্রেডিট ব্যবস্থাপনা যে হয়ে গেছে, যে সংশোধন ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর এর রিভার্স চার্জ পদ্ধতি প্রশ্ন করেছে। কেমন? যেমন এক্সিস্টিং কোশ্চেনে কি আছে আমাদের, কারণ আমি বলছি আমি এটা তো আমাদের রাজ্যে লাভ হচ্ছে কিনা সেটা হচ্ছে বলা। আর আপনি যেটা বলেছেন যেটা ঠিক, এরকম কি ছিল, এই যে রিভার্স চার্জ ভিত্তিতে সরবরাহের ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট অন্তর্ভুক্তি কোনো বিধান ছিল না বর্তমানে। এখন কি রাখা হয়েছে, রিভার্স চার্জ ভিত্তিতে সরবরাহের ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট অন্তর্ভুক্তির কোনো বিধান আছে এখানে। তো এরকম ভাবে যেমন ধরেন সেকেন্ড রিট, মানে এখানের জন্য আমরা এখানে বিল আনিনি, এবং এটা সহায়ক আমাদের সার্বিক রাজ্যেরও লাভ আছে। না ঠিক আছে, আর না গোপালবাবু, আর না প্লিজ। না প্লিজ, ওকে ওকে। না না, আপনি অ্যাডভোকেট বলে আপনি এটা না না, ইটস নট এ কোর্ট, প্লিজ। না, আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 40 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যারা হ্যাঁ বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। ধারাগুলি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটা অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটা অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন,
যারা প্রস্তাব বিপক্ষে কাছে না বলবেন, আমি মনে করি না বলার কেউ নেই। অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশ সভা কর্তৃক সর্বসম্মতিতে গৃহীত হইল। সবার কার্যসূচি হল দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 18th Amendment Bill 2024, the Bill Tripura Bill number 7 of 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ প্রস্তাব উত্থাপন করার জন্য। So bill number 7 be passed. পক্ষে আছে তারা হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন, অতএব না বলার যেহেতু কেউ নেই, অতএব বিল ক্রমে সভা কর্তৃক গৃহীত হল। এই সভার পরবর্তী কার্যসূচি হল গভর্নমেন্ট রেজলিউশন গত 4 সেপ্টেম্বর 2024 ইং তারিখে বন ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এই সভা উত্থাপন করেছিলেন। উত্থাপিত রেজলিউশনের বিষয়বস্তু হল, whereas the parliament had enacted the of pollution amendment 2024 number 5 of 2024 notified on 15/2/2024, whereas the amendment shall apply in the first instance to the whole of the state of Himachal Pradesh and union territories, and it shall apply it to such other states which will adopt this act by passing a resolution in their legislative assemblies and legislative councils, if any, under clause number 1 of Article 252 of the Constitution, read with the clause number 2 thereof, with effect from the date of such adoption. বিষয় কবে আমার কইলেন না কেন? আপনি বলবেন, সেটা বলছেন আপনি। আমার কাছে আয় করছেন, বলুন। সেই শ্রেণীতে পাঠ করেছিলেন তো আপনি? I'm only to request to be passed. হ্যাঁ, বলে দেন। Yeah, I just say that. Honorable Speaker sir, the Water Prevention and Control of Pollution Amendment Act 2024, 5 of 2024 as passed by the Parliament should be adopted in the state of Tripura as requested by the Government of India, Ministry of Environment, Forest and Climate Change, and the resolution be passed. Gopal Data expert. Sorry, Gopal Babu. বলেন। স্যার, এইখানে তো রাজা উলঙ্গ রাজা রাজত্ব করছি। আপনি বলছেন যে এখানে ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 আমরা পাস করে দেব, অভিনন্দন জানাবো, সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। এই অ্যাক্টেই দেখলাম, ব্যাপারটা হলো স্যার পাস করতে আপত্তি। এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন, আমরা পলিউশন মুক্ত হোক, যদিও হয়নি। ত্রিপুরা আগরতলাতে গাড়ি বাড়ছে পলিউশনের জন্য। আপনারা ব্যাটারি বেশ কোনো নেই, পেট্রোল ডিজেলের গাড়িতে ধোঁয়া আসছে, গাড়ি বাড়ছে, ট্রাফিক বাড়ছে। তাহলে আমি আপনাকে কি বলছি স্যার, আদতে যে মেইনলি এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 এটা আমাদের দেওয়া হয়েছে স্যার, whether we got the privilege to gone through this act, এটা আমরা দেখতে পেরেছি। তো এটা আমরা পাস করবো কি করে দেখি, whether you have supplied me. No. Honorable member, you are very senior member. Please see, এই বিলের মধ্যে আপনার সন্দেহ আর কিছু নেই। দি মেইন বিষয়টা অ্যামেন্ডমেন্ট কেন আনা হলো, আই হ্যাভ গন থ্রু পার্ট অফ দি বিল যেখানে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। হোয়াট ওয়াজ হ্যাপনিং, যে আগে ইন্ডাস্ট্রিজগুলোকে ইনভেস্টমেন্ট করতে গেলে there were certain criminalization উল্লেখ ছিল। এইগুলো দেখে অনেক ইনভেস্টর তার ইনভেস্টমেন্ট করতে চাইতো না, and that is why decriminalizationের কিছু পয়েন্ট এখানে এনেছে। That's it. And এটা হিমাচল প্রদেশ, তারপর রাজস্থান, আসাম, বিহার এরা অ্যাডপ্ট করে ফেলেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট only requested Government of Tripura to adopt this resolution. That's it.
আগে 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 বলেছে তো। হ্যাঁ, এখন আমি বন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ ইত্যাদি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়ের রেজলিউশনটি আমি ভোটে দিচ্ছি। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে তারা না বলবেন। আমি যেহেতু মনে করি না বলার কেউ নেই, অতএব রেজলিউশনটি সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হইল। প্রাইভেট মেম্বার রেজলিউশন, সভার পরবর্তী কার্যসূচি প্রাইভেট মেম্বার রেজলিউশন দিয়া দিব না। কিসের স্টেটমেন্ট? প্রাইভেট প্রথম রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী সুবোধদেব বর্মা মহোদয়। আমি এখন মাননীয় সদস্য শ্রী সুবোধদেব বর্মা মহোদয় অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সভা উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। হ্যাঁ, Honorable Speaker, sir. এক সেকেন্ড সুবোধ, এক সেকেন্ড। এর মধ্যে শেষ করে 1.5 ঘন্টা লাগবে এত বললে ডাইরেক্ট মিনিস্টারও বলতে পারে। বলেন। Honorable Speaker, sir, I rise today to move a resolution for seeking the establishment of a central university at Kumulum, the headquarters of TTADC, for the educational upliftment of indigenous communities in TTADC area, in the arena of higher education for the indigenous people living in ADC areas in particular and people of our state in general. There is not a single such university established in Tiprasa areas in Tripura till date. There is a need to establish a university at Kumulum dedicated to addressing the academic needs and research aspiration of our Tiprasa population. Establishing a university will have numerous advantages, including number 1, increase access to higher education. A new university can provide more opportunities for students to pursue higher education, especially in underserved areas. Number 2, economic growth. Universities can attract business, talent, and investment, stimulating local economics. Number 3, cultural enrichment. Universities can promote cultural understanding, diversity, and exchange. Number 4, research and innovation. Universities can drive research, innovation, and entrepreneurship, leading to new technologies and solutions. Number 5, community development. Universities can engage with local communities, addressing social issues and promoting development. Number 6, knowledge creation. University can generate new knowledge, advancing various needs and driving growth. Number 7, skilled workforce. University can produce skilled graduate, meeting industry needs and driving growth. Number 8, global connection. University can establish international partnership, enhancing global understanding and collaboration. Number 9, social mobility. University can empower individuals
fostering social mobility and equality. Number 10, regional development. University can contribute to regional development, addressing unique challenges and opportunities. In the context of the proposed central university at Komolum, TTDC headquarters, it can especially address the educational needs of the indigenous people of Tripura and preserve and promote Tripura's culture, tradition and knowledge. Foster research on Tripura's issues and concerns. Empower Tripura's youths and communities. Contribute to the growth and development of Tripura. These institutions will provide access to quality education, bridging the gap in educational opportunities for Tripura's students. Number 2, foster research-oriented programs that celebrate and preserve the rich cultural heritage, customary practices, and traditions of our Tripura communities. Number 3, create a hub for interdisciplinary studies, promoting a deeper understanding of Tripura issues and concerns. Number 4, attract scholars and researchers across the country, enriching our academic landscape. Number 5, this institution will delve into the socio-economic aspect that shape their life, ensuring a holistic approach to development. Contribute to the policy making informed by rigorous research and data-driven insight. Empower Tripura's youth, equipping them with knowledge, skill, and confidence to lead and contribute to our state growth. I want to speak something in Kogra also. Ang salam jungo sini TTDC present যে সরকার চলি জঙ্গ মুদুই নেতৃত্ব কেন্দ্র সরকার চলিব বরমগনা চিফ মিনিস্টার মানিক সাহার নেতৃত্ব চলিব বেলাই Tripura খায়রকনাय হামজাকনাय শ্রেষ্ঠ ত্রিপুরা সামনা सांगांके एडिशनल किबिकुन जिन श्रेष्ठ ত্রিপুরা मैया for the upliftment, for the betterment of the indigenous students of Tripura. This central university established in TTDC headquarters. Belai nago babo. Omono central university to you. Omo student of demand khile jongai. Kuno manya ta khogdora. Oro central university hage. Khabangma boro aro benefit nai. Tamtom benefit nai. Kebo boro rok tabo Surjomoni Nagar oro university tongo jagawa. Hasal fight borok nokpara matong fight. Okay. Within the TTDC area ni headquarters playan ke arani borok belai benefit mana aro di local business bania khanyare ko bukarang nai benefiting nai mal khungsang nai borok bahinu benefiting nai tai khabama borok cultural diversity nai cultural diversity nai enga abuni bagai o university central university belai khunga nango jotoni bagai no omon bagai no ani poje tongo ani bishas tongo bortoman sarkar belai Tripura sarno khairoknai hamjangnai antorik boni bagai no ang mansugo kendriya sarkar concerned minister SRD human resource development je Dr.
বনসমর প্রশ্ন ফে পাচকাঙ্কে সামগ্রিক চিন্তিপ্রা সরংনি যত বরংনি ওয়ানসুগৈ যদি আরো সেন্ট্রাল হসপিটাল সেন্ট্রাল ইউনিভার্সিটি খাঙ্কে বেলাই হামনায় বেলাইকে হামনায় বনিবাইনা I urge this esteemed August Assembly to unanimously pass a resolution supporting this proposal and send it to the Government of India at earliest. That's all. Thank you. এখন এটা বলে কি সিএম সাহেব বলবেন শুধু? ওকে, ফাইন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রাইভেট মেম্বার্স রেজলিউশনে মাননীয় বিধায়ক শ্রী সুবোধ দেববর্মার যে বিষয় সেটা হচ্ছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বসবাসরত জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি ও শিক্ষার অগ্রগতির জন্য এই বিধানসভায় কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব করছে যে অনতিবিলম্বে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ গ্রহণ করুন। আমরা সবাই জানি যে রাজ্যে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, আমরা সবাই জানি। তাছাড়া আমাদের ত্রিপুরা সরকারের এমবিবি ইউনিভার্সিটিও আছে, বেসরকারি পর্যায়ে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ইকফা ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আর্যাভট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ধানমাটিপা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। জাস্ট এ মোমেন্ট, 5টা বেজে গেছে। শ্যামলবাবু, সময়টা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সময়টা পাইয়ে হয়তো তার কোনো ইয়ে নেই, বিজনেস নেই তো, ঠিক আছে। এছাড়া অনেকগুলো আমাদের মহাবিদ্যালয় এখানে আছে, 6টার মতো। 2022-23 শিক্ষাবর্ষে আমাদের যে মহিলা বিদ্যালয় আগরতলা, মহারাজা বীর বিক্রম কলেজ আগরতলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়া, নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর, সাধারণ ডিগ্রি কলেজ ধর্মনগর এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাস শহরে বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পিজি কোর্স ওখানে চালু আছে। যুক্ত বিশ্ববিদ্যালয়গুলিতে ও মহাবিদ্যালয়গুলিতে জনজাতির স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বসবাসরত ছাত্রছাত্রীরাও সেখানে পড়ার সুযোগ আছে। তবুও যেহেতু প্রাইভেট মেম্বার্স রেজলিউশনে এখানে এসেছে বিষয়টা যে কেন্দ্রীয় সরকার এটা উদ্যোগ নোক, তো সেই তরফে আমি তরফ থেকে যদি কোনো আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা জনজাতি স্বশাসিত জেলা এলাকায় যাতে খোলা যায়, তাহলে রাজ্য সরকার সেই উদ্যোগকে সর্বতোভাবে গ্রহণ করবে এবং সাহায্য করবে। এখন আমি মাননীয় সদস্য শ্রী সুবোধ দেবর মহোদয় কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি পড়ে দিচ্ছি। রেজলিউশনটি হলো ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বসবাসরত জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি ও শিক্ষার অগ্রগতির জন্য বিধানসভা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব করছে যে অনতিবিলম্বে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করুক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই আমি মনে করি মাননীয় সদস্য শ্রী সুবোধ দেববর্মা কর্তৃক আনিত রেজলিউশনটি সর্বসম্মতিক্রমে এই সভা কর্তৃক গৃহীত হল। দ্বিতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়। আমি এখন মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়কে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সবাই উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। Honorable Speaker, sir, I thank you especially for this opportunity. As I rise to move a resolution in this August House on ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে অধিক অর্থ প্রদান ও পরিকাঠামোগত উন্নয়ন ও জনগণের আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সংবিধানের 6ষ্ঠ তফসিলের অধীনস্থ ক্ষমতায়নের জন্য দ্রুত
সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুন। এই রেজলিউশনের যে শিরোনাম, এই শিরোনামের বিশেষ যে শব্দগুলি সেটাকে আমি আবার বলতে চাই, সেটা হচ্ছে অধীনস্থ ক্ষমতায়নের জন্য দ্রুত সংশোধন উদ্যোগ গ্রহণ করুন। এই বিষয়ে যেহেতু আমরা ষষ্ঠ তফসিল নিয়ে কথা রেজলিউশন পাস করতে যাচ্ছি, এটাতে পাস করার আগে আমাদের যে কি পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় সংবিধানের ষষ্ঠ তফসিল বলবৎ করার জন্য অতীতে আমাদের মধ্যে বিশেষভাবে সেটার উদ্যোগ নেওয়ার জন্য অনেক আন্দোলন হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে একটা না বললে হয়তো আমরা এটার যে গুরুত্বটা আর একটু অনুধাবন করতে পারব। ত্রিপুরা একটা রাজন্য শাসিত রাষ্ট্র ছিল, স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্র 13ই অগস্ট 1947 সালে ভারত সরকারের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সই করেন। যেহেতু আমাদের মহারাজা বীর বিক্রম মাণিক্য তখন মারা গিয়েছিলেন, সেই হেতু মহারানী কাঞ্চনপ্রভা দেবী এবং ভারতের গভর্নর জেনারেল এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তারপরে ঠিক এইভাবে কিন্তু ভারতবর্ষে যতটা রাজন্য শাসিত রাজ্য ছিল, তার মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে তখন ছিল মণিপুর, ত্রিপুরা, ইফ আই এম নট মিস্টেকেন জম্মু অ্যান্ড কাশ্মীর। এইটা বাদে সবটাই ব্রিটিশ শাসনাধীন এই রাজ্যগুলি মহারাজা বা রাজারা ছিলেন, ব্রিটিশ শাসনে ছিলেন। এটা ঠিক আরো একটু বলার আগে আমি এটাও বলতে চাই যে এই রেজলিউশন আনার অর্থ এই নয় যে তিপ্রামথা পার্টি তার নিজস্ব যে একটা দাবি ছিল, গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড, সেই দাবি আমরা এখনো পরিত্যাগ করিনি। সেটার জন্য আমরা আরো কাজ করে যাব। তো সেই সঙ্গে তার পরবর্তী কি হয়েছিল আমরা সবাই জানি। 1947 ইন্ডিয়ার ভারতবর্ষের যে স্বাধীনতা সূর্য যেদিন উদয় হয়েছিল, ভারত ভাগ করে এবং ত্রিপুরা রাষ্ট্র পরবর্তী সময়ে ভারতবর্ষের অঙ্গ হিসাবে, তার উপরে যে জনস্রোত, ঐতিহাসিক জনস্রোত এসেছিল, সেই জনস্রোতের পরে এখানকার যে আদিবাসী জনগণ, তিপ্রাসারা, যাদের বংশধর রাজারা 184 জন রাজা রাজত্ব করেছিলেন, শেষ রাজা ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এই ভূমির উপরে কিন্তু ইকোনমিক্যালি এই ভূমির উপরে অনেক দখল এসেছিল এবং তারপরে আরো একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আমি একদম সংক্ষেপে বলতে চাই, এটাকে বিশ্লেষণ করব না, বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। 15ই অক্টোবর 1949, 15 অক্টোবর 1949 আরো একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, দি ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট। এবং সেই দিনেই ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা অঙ্গাঅঙ্গিভাবে সম্পূর্ণভাবে
অ্যাক্সেশন অ্যান্ড এক্সিট অ্যান্ড মার্জার। এই যে এক্সিট অ্যান্ড মার্জারের মধ্যে ডিফারেন্স আছে আপনারা সবাই জানেন, যারা এখানে যদিও আমাদের মাননীয় পার্লামেন্টারি মিনিস্টার উনিও অ্যাডভোকেট, অনেক অ্যাডভোকেটরা আছেন, তো এটার পার্থক্যটা আপনারা অবশ্যই বুঝবেন। তো এই এগ্রিমেন্ট সাইন হওয়ার পরে একটা যেটা নেওয়া হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে, সেটা হচ্ছে একজন নমিনেটেড মেম্বার টু দি ড্রাফটিং কমিটি অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, একজন মেম্বার ছিলেন। এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন আপনারা সবাই জানবেন উনি কে ছিলেন। উনি ছিলেন গিরিজা শঙ্কর গুহ, বার অ্যাট ল। উনি মণিপুরের জন্য নমিনেটেড মেম্বার টু দি ড্রাফটিং কমিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের, এবং ত্রিপুরার জন্যও ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি জানি না, আমি ওনার নামটা পেয়েছি বিভিন্ন ত্রিপুরার উপরে লেখা বই। এই বইয়ে যখন এই বইগুলি আমি যখন পড়ছিলাম, সেই বইগুলি থেকে আমি ওনার নাম খুঁজে পেয়েছি, কোথাও দেখতে পাই না। এই কারণে এটা বলছি, 1951 আমাদের প্রথম জনগণনা স্বাধীনোত্তর ভারতবর্ষে, এই জনগণনা পারি যে আমাদের দফা যে জনগোষ্ঠীর যে জনসংখ্যা সংখ্যালঘুতে পরিণত হয়, তখন থেকে হয়তো বা কিন্তু আমাদের মধ্যে ছিল। আগরতলাতে যদিও ছিলেন অনেকে শিক্ষিত লোক আমাদের মধ্যে। তারপরে ড্রাফটিং কমিটিতে কিভাবে আসলো? 6 শিডিউলটা আসলো বিকজ অফ দি গ্রেট লিডার গোপীনাথ বরদলৈ। উনিও ছিলেন আসাম থেকে, আপনারা সবাই জানেন, যার নামে গুয়াহাটির এয়ারপোর্ট। এবং সেই সাব কমিটিতে ছিলেন তখন জে এম নিকলস রয়, শ্রী রূপনাথ ব্রহ্ম, তারপরে শ্রী মায়াং নকচা, তারপরে এই মায়াং নকচার পরিবর্তে কমিটিতে থাকতে পারেননি আলিবা ইমতি, এরপরে আছেন শ্রী এবি থাক্কার। এই তাদের প্রচেষ্টায় আসাম রাজ্যের জন্য, I underline the word আসাম রাজ্যের জন্য, that was only for the state of Assam. It was only for the state of Assam. তো তারপরে 1956 আপনারা অবশ্যই জানেন, বাই এন অ্যাক্ট অফ এগ্রিমেন্ট ইন্ডিয়ার সঙ্গে যোগদান করলেও সংস্থান আমাদের জন্য ছিল না। ফলত কি হয়েছে, এই যে ডিস্ট্রিক্ট কাউন্সিল, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল পাওয়ার জন্য ওদেরকে কিন্তু কোনো কিছুই করতে হয় না। ধীরে আস্তে তারপরে 1967-এ ত্রিপুরা উপজাতি যুব সমিতির জন্ম হলো। প্রথমে তারাও 6 শিডিউল চায় না। 1967-এ কিন্তু 6 শিডিউলের ডিমান্ড ছিল না, ছিল 5ম অথবা 7ম তপশিলের অধীনে ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা। 1968-এ তাদের বোধগম্য হলো যে না, তাদেরকে 6ষ্ঠ তফসিল অন্তর্গত অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল দাবি করতে হবে। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। এইভাবে আমরা যদি দেখি 1956-এর কথা বললাম, আমরা কেন এটা অপোজ করেছি। এই অপোজ করার ফল খাসি, জয়ন্তিয়া, গারো হিল যদি আবার বেরিয়ে আসতে পারে,
রাজ্য, পূর্ণাঙ্গ রাজ্য পেয়ে এবং ত্রিপুরার সঙ্গে পূর্ণাঙ্গ রাজ্য পাওয়া মানে দেওয়া হয়েছিল মেঘালয়কে, আমরা আবার বেরিয়ে আসতে পারতাম, কিন্তু 6 শিডিউলটা গঠন হয়ে যেতে পারত, যেহেতু এটা আসাম স্টেটের জন্য ছিল, যেটা আমরা হয়তো আমাদের সেটা জানা ছিল না। দ্যাট ওয়াজ দি ব্লান্ডার অন আওয়ার পার্ট। নাও এই যে প্রভিশন অফ যেটা আমি বললাম, যেটা অ্যাপ্লিকেবল হয়ে গেল এইসব স্টেটগুলিতে, এবং ইন দ্য মিন টাইম কি হলো, 1960-তে TLR-LR অ্যাক্ট হলো। TLR-LR অ্যাক্ট, এবং আমাদের অ্যাটলিস্ট এখানে কি প্রভিশন রাখা হয়েছে যে ভূমি হস্তান্তর, বেআইনি ভূমি হস্তান্তর হলে সেটা ফেরত যাবে। কাট অফ ডেটটা কি ছিল? TLR অ্যাক্টের প্রথম কাট অফ ডেট 28 সেপ্টেম্বর 1960। তারপরে ইন দি মিন টাইম, আমি জাস্ট শর্ট করে বলছি এই জন্য, ইন দি মিন টাইম কি হলো, আমাদের ত্রিপুরাকে 1963-তে ইউনিয়ন টেরিটরি করা হয় উইদাউট অ্যাসেম্বলি। তো উইদাউট অ্যাসেম্বলি যদি হয়, এখানে তো আইন পাস করা যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়েছিল। আবার আন্দোলন হয়েছিল পূর্ণাঙ্গ রাজ্যের জন্য। পূর্ণাঙ্গ রাজ্য হয়েছে ইন 1972। কখন? ইন 1972 21 জানুয়ারি। পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার পরে 1974-এ TLR-LR অ্যাক্টকে সংশোধন করা হয়েছিল। কোনটা? সেই যে কাট অফ ডেট 28 সেপ্টেম্বর 1960-র জায়গাতে 1 জানুয়ারি 1969। কেন? এটা আপনারা ভালো করে জানেন। বেআইনি হস্তান্তরিত যে জায়গাগুলি, এটা যদি ফেরত দিতে হয়, সেই কাট অফ ডেটটা যদি চেঞ্জ না করা হয়, বেআইনিতে যারা হস্তান্তরিত হয়েছিল, এবং হস্তান্তরিত করতে গেলে একটা ব্যাপক একটা সংখ্যকের হাত থেকে ভূমি চলে যাবে। দ্যাট ওয়াজ দি অবজেক্টিভ। এটা আমাদের এখন শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের পজিশনে আপনারা আসুন। আমাদের ইন আওয়ার ওন ল্যান্ড, যখন আমরা মেজরিটি ছিলাম, মাইনরিটি হয়ে আবারও যদি এই সবের যদি সম্মুখীন করতে হয়, কারণ ল্যান্ড ইজ আনস্ট্রেচেবল। এইবার অনেক এটা নিয়েও কথা বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কোনো একটা প্রসঙ্গে। শুধু এটা না, 1974-এ যে কাট অফ ডেটটা শুধুমাত্র পরিবর্তন করা হয় না, আরো একটা জিনিস করা হয়েছিল। সেটা হচ্ছে মহারাজা বিক্রম মাণিক্যের মাণিক্য কর্তৃক যে ভূমি সংরক্ষণ করা হয়েছিল, কাদের জন্য? ত্রিপ্রাসাদের জন্য। তো এখানে কি হয়েছে, উনি যখন করেছেন, এটা 5টা কমিউনিটির জন্য করা হয়েছিল। 5টা কমিউনিটি, পঞ্চম ত্রিপুরী। এবং ওই বিলের কপিটা আমার এখানে আমি সংরক্ষণ করে রেখেছি, আছে আমার কাছে। প্রয়োজন হলে আমি আবার এখানে পবিত্র হাউসে সাবমিট করতে পারবো। গ্রাউন্ড অফ রিপিল অফ দি রিজার্ভ ল্যান্ড মেড বাই মহারাজা বিক্রম মাণিক্য it was discriminatory in nature. Key discrimination? It was only reserved for the 5 communities. যদি এটা ডিসক্রিমিনেটরি হয়ে থাকে, এটাকে সংশোধন করা যেত, সম্পূর্ণ 19টা কমিউনিটির জন্য সেটাকে সংরক্ষণ করা যেত, রিপিল না করে। কিন্তু রিপিল করা হয়েছে। We have been pushed
টু দ্য ওয়ার্ল্ড। তো আমরা কেন চাইছি যে এই যে কিনা বলে আমরা কেন টিপ্রালান চাইছি? আমি মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন, যদিও কোথাও বাইরে আছেন বোধহয়, শুনছেন বক্তব্য, ওনাকে আবার টেলিফোন বলেছি। ভারতবর্ষে অনেক কমিউনিটি আছে, যে কমিউনিটিটা মার্জিনালাইজ হয়ে নিজের ভাষা, সংস্কৃতি, ট্রেডিশন, কাস্টম সব অস্তিত্বের সংকটে পড়ে গেছে, একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং আমরাও যদি সেইভাবে যদি আমাদের অধিকার আমরা আদায় না করতে পারি, সংবিধানে থাকা সত্ত্বেও যদি না করতে পারি, আমরাও সেই জায়গাতেই চলে যাব। কারণ আপনারা সংখ্যাগরিষ্ঠ, এবং সংখ্যাগরিষ্ঠ শুধু ত্রিপুরায় না, হ্যাঁ, রিলিজিয়ান গ্রাউন্ডে বাংলাদেশ প্রবলেম থাকতে পারে, কিন্তু আমি যদি রিলিজিয়াস গ্রাউন্ড যদি ছেড়ে দেই, the Muslims are also Bengali, the Hindus are also Bengali. Bengali ওয়ার্ল্ডে বাঙালিরা প্রায় 38 থেকে 42 কোটি, এবং এই 38 থেকে 42 কোটি যদি হয়, 15 লক্ষ লোক কি 15 লক্ষ লোক কি যে কোনো মুহূর্তে, মানে ইট ইজ এ ম্যাটার অফ টাইম দ্যাট উই আর ফেজিং আউট slowly and gradually towards extinction from the face of the earth. আমার আজকে এই একটু আগে আমি বসে বসে ভাবছিলাম, মাননীয় বিধায়িকা কল্যাণী রায় মহোদয়া, এবং উনি বিধানসভারও এই বিধানসভায় উনি চিফ হুইপ, ওনারও একটা প্রাইভেট মেম্বার বিল আছে, ওনার নাম কিছু এক নম্বরে ছিল। এটাকে অদল বদল করে সুবোধদেব বর্মার সামনে আসলো, আমি পেছনে ছিলাম, আমি মাঝখানে চলে আসলাম, উনি পেছনে গেলেন। না, আমি অন্যভাবে বলছি এটা, দিস ইজ এ কাইন্ড অফ ফ্যাসিলিটেশন। ইউ আর ক্রিয়েটিং অ্যান অপরচুনিটি টু স্পিক. I really thank you for that. So, in the same way, if the people belonging to the majority communities, population, do not facilitate us, and আমরা সবসময় বলছি শান্তি সম্প্রীতি, কথাই বলে আসছি, এটাই তো শান্তি সম্প্রীতি। We'll have to accommodate each other. So each other. সেটাই কাম্য। And এই যে মহারাজার যে ল্যান্ড রিজার্ভেশন, আমি কথা একটু আগে বলছিলাম, কত ছিল? 2060 square miles, 2060 square miles, তার মধ্যে 300 স্কোয়ার মাইল ত্রিপুরায় রিফিউজি আসার জন্য সেটাকে ডি রিজার্ভ করা হয়েছিল। এটা অন রেকর্ড, তো এই যে 1974-এ মহারাজা কর্তৃক রিজার্ভ ল্যান্ড যদি সেটাকে রিপিল করা হয়, তাহলে ওই যে 300 স্কোয়ার মাইলস এটা ডি রিজার্ভ করা হয়েছিল ফর এ স্পেসিফিক পারপাস, এটা তো রিপিল করা হয়নি। ইট স্টিল এক্সিস্ট, কন্টিনিউস on humanitarian ground. We are not opposing that. We are not opposed to that. One more information I want to add. এই যে
দাবিটা ছিল ষষ্ঠ তফসিলের অধীনে এডিসি গঠন করা। 1978-এ টিউজডেস যখন তার 4 জন বিধায়ক নিয়ে এই পবিত্র বিধানসভায় প্রবেশ করেছিল, what does it bear implication? It has implication. গণতন্ত্রে মোল্ডিং অফ পাবলিক অপিনিয়ন বলে একটা কথা আছে। কোনো একটা দাবির উপরে যখন একটা রাজনৈতিক পার্টি ইলেকশনে জিতে, নির্বাচনে জিতে সে আসে, 4 জন এমএলএ, অন্য কোনো অপোজিশন বা বিরোধী পার্টি তখন আর ছিল না ওই 1978-এ। So the public opinion was molded on formation of 6th schedule, on the demand of the formation for 6th schedule. That's why, since the question of implementation of 6th schedule in Tripura lies, the onus lies on the shoulder of the government of India, that is the central government. Perhaps it was not possible on the part of the state government at that point of time. Yet, the government in 1979, 18 January perhaps, a bill was passed. And TTADC was constituted in 1982. In between, I'm not going to repeat because the incident, the unfortunate things happened, was known or is known to all of us. And after that, the government of India at the center noted green signal in 1984. On 23rd August 1984, it was passed in the parliament and it came into effect on 1st April 1985. But if you look at the 6th schedule constituted for the Khasi Hills Autonomous District Council, Jointa Hills Autonomous District Council, you'll find that they have passed all the rules related to land tenure, administrative rule in such 6 to 8 rules in 1952 itself, because there was no hurdle. Why there was no hurdle? The bill went to the governor directly. Even today, the hurdle is for the TTIDC and the Chakma District Council in Mizoram, and also I think one Mara land is there. 20 BB, para 20 BB was introduced and incorporated in the 6th schedule in 1988. So, whenever the TTIDC passes the bill, it has to be sent through the state government to the governor. Unless the Council of Ministers in the state notes its green signal, it cannot go to the governor for assent. So this is the thing. I don't know how the empowerment of the TTIDC has been hindered in various ways. Now also I think there are various rules and bills that is pending with the government. I may kindly be
given some leniency for having mentioned all these things. Now, I want to talk about a little bit of customary law. The customary law which is being implemented in Khasi Hills District Council without codification. I repeat, without codification. Including they have criminal law, criminal customary law. And they have code in Khasi Hills District Council. Unless anything is decided, unless any judgment is given by the court of the Khasi Hills District Council, the aggrieved, anybody aggrieved with the judgment of the court can go to the High Court, not before that. Without getting the judgment of the District Council, it cannot go to the High Court. The aggrieved person, after that only, after having received the judgment, an aggrieved person can approach the Honorable High Court. Now, in case of us, any customary law which is passed by the TTRC, which comes to the state, goes to the law department, and law department, I would say, ask the TTRC to change. You change this, you change that. My question is, if you want to change the content of the customary codification made by the TTRC, then it should not be called customary anymore. It is customary. Maybe the terminology be changed in certain cases, but not the customary law itself. The honorable member, Sri Rampada Jamatia, when he was holding the tribal welfare portfolio, I was still EM Education and PWD. I happened to be in his chamber. They were discussing about customary law. I expressed the experience that I gathered from Khasi Hills District Council, that you cannot change. If you change the spirit of the customary law, then it will be no longer customary law. So, we are talking about the empowerment of TTRC. Now, another thing is that the ambit of the scope of the provision of the 6th schedule goes up to Article 244A. We have TTRC in our state. The area of TTRC is within the state of Tripura. It is not separate. Likewise, under Article 244A, even once, the Meghalaya had the status of autonomous state under Article 244A in 1969 within the state of Assam. Within the state of Assam. Likewise, we can also have autonomous state under Article 244A of the Constitution of India, because autonomous state is not bifurcation of the state of Tripura. It is very much within this. It will be very much within the state of Tripura if the TTRC is brought with the amendment under Article 244A. So, I am expressing all these things so that we have very clear idea about TTRC and the system, what others are doing and what we are doing.
For us, I wish our leader of opposition, honorable leader of opposition is here. I hope he is listening to me from his chamber. The land use bill, land use rules, which was passed by TTIDC in 207. In both in TTIDC and in the state, the left front was ruling at that time. Including that land use bill, there were 6 more bills. The land use bill was returned in 2013 by saying that the TTIDC did not have the power to pass the land use rules bill 2007. For the kind information of the House, I want to tell, TTIDC has the full power to pass such rules related to land. I would like to request this August House, although you may be aware of the para 3 of the 6th schedule to the Constitution of India talks about it, the power of TTIDC in having power on land allotment, land use. I'll just conclude by saying one more point just. সেটা হচ্ছে in Khasi Hills, according to their customs and tradition, land belongs to the community. Land does not belong to the government. তবে আপনারা বলবেন আরে কি বলে, ওইখানে যদি কেউ যদি এখন যদি ত্রিপুরা সরকার যদি বলে যে না আমরা ওইখানে জায়গা চাই, ওইখানে ভিলেজ হেডম্যানকে ওনারা ইনস্ট্রাকশন দেবেন যে কোনখানে জায়গা পাওয়া যায়, ত্রিপুরা গভর্নমেন্টের জন্য জায়গা দেখো না। শিলং হোল মেঘালয়, এই খাসি হিলস এন্ড জয়ন্তী হিলস, and only one place is there in Shillong. If anyone is interested, they call it European block. In European block, anyone can buy land, but rest you cannot buy. There can be a lease agreement. So likewise, in fact, our traditions and customs in relation to the Tiprasa, in fact, was bulldozed. Many of us think that these shifting cultivation, occupying a land anywhere, everywhere they go and make their own house, have homestay, have their own way of establishment. This is the customary way of traditionally way of doing, way of occupying. This is our custom, this is our tradition. But what has happened to us? After merger with India, almost the whole hill is reserve forest. And maybe that is also a kind of this one, I don't know, but I feel that even reserve forest is against that was declared against the interest of the indigenous people of the state. Now with this, yes, I'm just concluding, sir. With these points, I would request this August House to pass the proposal in the form of resolution in regard to that I will propose. ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে অধিক অর্থ প্রদান ও পরিকাঠামোগত উন্নয়ন ও জনগণের আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার
সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনস্থ ক্ষমতায়নের জন্য দ্রুত সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুক। নমস্কার। মাননীয় মন্ত্রী মহোদয়, স্যার আপনি বলবেন? একটু আপনাদের বলার টাইমে কিন্তু ওই সময় কিন্তু আর বলেন দিতে পারবেন, আপনাদের বলার সময় যখন ছিল আর কি অ্যাকচুয়ালি। না এখন এটা ওভার যিনি তিনি প্রেজেন্ট করলেন, তো এর আগে তো বলা যায় না। এখানে না, মানে আপনাদের যখন বলার সময় ছিল, হ্যাঁ, তখন কিন্তু বলেননি। স্যার আপনি এখন এই হাউসের হ্যাঁ, ঠিক আছে। কাস্টোডিয়ান, আমি- আপনি আপনার আর্কাইভগুলো দেখুন। না, না, আমি অভিজ্ঞতা শেয়ার করছি, বলুন। না আপনি আপনার এই বিধানসভার আর্কাইভ দেখুন, ঠিক আছে। এখানকার প্রসিডিংস দেখুন, আমি ঠিক আছে, অসংখ্য পাবেন। আমি প্লিজ ডোন্ট মিসগাইড। এক সেকেন্ড, আমি চিত্তরঞ্জন বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই তথ্য সমৃদ্ধ আলোচনার জন্য। আমরা সবাই মিলে সমৃদ্ধ হলাম, কিন্তু ধন্যবাদ আপনাকে। বলুন। স্যার আমি আমার ইয়েতে ছিলাম, রুমে ছিলাম। I heard the total submission of Honorable Chittaranjan Debbarma. On behalf of my party and myself, wholeheartedly, I endorse the view presented by Honorable Mr. Debbarma. এটা দেখেই আমি খুব বলতে চাই না যে এই আদিবাসী বা ইন্ডিজিনাস পিপল আমরা যেভাবেই আমরা করে থাকি, তাদের ওয়েলফেয়ার সম্পর্কে আমরা লেফট রাইট আমরা আমাদের পাবলিক কোনো আটারেন্সে আমরা কেউ কম বলি না। সবাই বলি তাদের বিকাশ দরকার, তাদের জন্য আরো নতুন নতুন পদক্ষেপ করা দরকার। তো ত্রিপুরাজ্যের মধ্যে এই সময়তে যে পলিটিক্যাল সিচুয়েশন চলছে, একটা সময়তে এখানে দিল্লিতে যারা সরকার গঠন করেন, রাজ্যে সেই দলের সরকার ছিল না, এই কারণে হয়তোবা রাজ্যে যারা শাসক দল তারা এতে প্রিভিলেজ পেয়ে যাবে, তারা মাইলেজ পাবে, কাজেই এটাকে একটু আটকে রেখে দাও, এরকম হতে পারে। কিন্তু এখন যারা ফর দ্য কজেস অফ দি আদিবাসিস ইন্ডিজিনাস পিপল যারা ফাইট করে, হ্যাঁ, আমাদের মধ্যে কর্মসূচিগত বা আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, থাকবেই, এটা গণতান্ত্রিক দেশে কোনো অন্যায় কিছু না। বাট নাও হিয়ার ইন দ্য ট্রেজারি বেঞ্চ, বিসাইড দি ভারতীয় জনতা পার্টি, আরও দুটা কনস্টিটিউয়েন্ট ত্রিপুরা মথা অ্যান্ড IPFT, এরা এই আদিবাসী কজের জন্যই এইগুলা তারা এই দলগুলো সৃষ্টি হয়েছে। নাও দে আর উইথ ইউ। তো এখন তো আর কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, স্মুথ, একেবারে ওই বুলেট ট্রেনের মতো চালানো যায়। কিন্তু কি হচ্ছে, আজকেও আরেকটা ডিবেটে মাননীয় ট্রাইবাল মিনিস্টার বলছিলেন যে 125th Constitution Amendment Bill that was tabled in 2019, না 2018. I was the member of that house. 19th এসে স্ট্যান্ডিং কমিটি এগুলি সবগুলো রাজ্যগুলোতে এসছে, নর্থ ইস্টে রাজ্য সরকারগুলো তাদের মতামত দিয়েছে। নাও নাথিং ইজ পেন্ডিং। স্ট্যান্ডিং কমিটি তারা তাদের সমস্ত এই বিভিন্ন রাজ্য সরকারের এবং স্টেক হোল্ডার, এই রাজ্য থেকেও প্রায় 20-25টি নানা অর্গানাইজেশন, পলিটিক্যাল পার্টি, মাস অর্গানাইজেশন, ইভেন কালচারাল এবং অন্যান্য সংগঠন, তারাও স্টেট গেস্ট হাউসে তাদের সাথে মিলিত হয়ে they have also submitted their proposals
এক্সামিনিং অল দিস ইস্যুস এবং স্টেট গভর্নমেন্টের 2019-এ স্ট্যান্ডিং কমিটি প্লেস করেছে ইন দি বোথ দ্য হাউসেস, লোকসভা এবং রাজ্যসভা। তো 19-এর পর আজকে 2024, আমাদের আদিবাসী প্রেম, আদিবাসী দরদ, এটা 19 থেকে আজকে 2024 কত বছর? অথচ আরো অন্যান্য বিল, অন্যান্য যেগুলোর বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিরোধিতা করে, কৃষকরা, শ্রমিকরা, এগুলো সকালবেলা পেমেন্ট হয়, বিকালবেলা পাস হয় উইদাউট এনি হ্যাভিং এনি ডিসকাশন। কিন্তু খুবই দুঃখের সাথে বলছি, মর্মাহত হয়ে বলছি, এই 125th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, এটা রিলেটেড টু 10 autonomous district council of 4 states, Meghalaya, Assam, Tripura and Mizoram. Why it is still pending? কাজী এখন তো সে প্রতিবন্ধ থাকার কথা না। তাহলে হ্যাঁ, এখানে ওই 125th অ্যামেন্ডমেন্টও যে একেবারে সব কিছুই সেখানে আছে না, আমাদের পার্টির তরফ থেকে আরো বহু ডিমান্ড, বহু কিছু আছে, সবগুলো তো অ্যাকোমোডেট হয়নি বা করা যায়ও না। তারপরে বলি, সেখানে যা প্রপোজ করা হয়েছে, স্ট্যান্ডিং কমিটি যে রিকমেন্ড করেছে, স্টেট গভর্নমেন্ট যা রিকমেন্ড করেছে, এটাই হোক না একবার। অ্যাটলিস্ট 1950-তে কনস্টিটিউশন ফ্রেমড হয়েছে, আর তার 35 বছর বাদে, 34-35 বছর বাদে ত্রিপুরাজ্য সেই ক্লসে, 6 শিডিউলে অ্যামেন্ডমেন্ট হয়ে ত্রিপুরাজ্যের নামটাও সেখানে ঢুকেছে। আফটার 35 ইয়ার্স, 1985-এর পরে এখন 2024, তাহলে কত বছর? আরো 15 + 24 আরো 39 বছর হয়ে গেল। 35 আর 39 কত? প্রায় 70 বছর। স্বাভাবিক 1950-এ এই দেশের আন্ডার প্রিভিলেজড, ব্যাকওয়ার্ড এই সেকশনের তার আইডেন্টিটি রক্ষায়, তার জমি রক্ষায় মাননীয় চিত্তরঞ্জন বাবু এই ল্যান্ড, সারা পৃথিবীতেই ইন্ডিজিনাস পিপলের ক্ষেত্রে ল্যান্ড ইজ দি বিগেস্ট আইডেন্টিটি। ল্যান্ড লস মিন্স ল্যাঙ্গুয়েজ লস্ট, কালচার লস্ট, এভরিথিং লস্ট। কারণ ইন্ডিজিনাস পিপল, ছোট ছোট গ্রুপ, তাদের যে অস্তিত্ব অন্যদের মতো যারা অ্যাডভান্সড, যেমন ইহুদি নিয়ে অনেক কথা হচ্ছে, এই ইহুদিরা সারা পৃথিবীতে তারা খেয়ে ইসরায়েলে ঘর বানিয়ে সেখান থেকে আবার কর্তৃত্ব করছে, কারণ অ্যাডভান্স নেশন। বাট উই দি ইন্ডিভিজুয়ালস পিপল, উই আর ভেরি ভেরি মাচ, কি বলবো, নাজুক। আচ্ছা, আমাদের কাছে ল্যান্ড, হীরা, মুক্তা, সোনা বা আরো কোনো দামি মেটেরিয়াল চাইতেও আমাদের কাছে ল্যান্ড অনেক। এই ল্যান্ড যদি একবার আমরা হারিয়ে ফেলি, হারিয়ে যাই, চিরতরে আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। 1950-তে সে কারণেই ল্যান্ডকে প্রায়োরিটি দিয়ে হয়েছে। এখন সেই ল্যান্ডের উপরে এসে এই ইন্ডিজিনাস গ্রুপ, শিক্ষাতে আমরা একটু আমাদের চোখ খুলেছে, আমাদের ছেলেমেয়েরা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, গ্র্যাজুয়েট হয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট হয়েছে, ডক্টরেট হয়েছে। আমাদের ঘরের ছেলেমেয়েরা শিফটিং কাল্টিভেশন থেকে সুইচ ওভার করে রাবার প্ল্যান্টেশন, ব্যবসা বাণিজ্য শিখছে। কাজে তাদের আরো স্পেস দরকার।
এই জন্যই অ্যামেন্ডমেন্ট চাই। 1950 থেকে 1985 থেকে এখন 19-এ প্লেসড হয়েছে একটা বিল 19 থেকে 2024